ব্যবসা হবে বা বাণিজ্য হবে, একটা প্ল্যাটফর্ম লাগবে, ডিজিটাল প্ল্যাটফর্ম লাগবে। আমি এটাই বোঝাতে চাচ্ছি যে দুইটা ওয়ার্ড বলছিলাম, ডিজিটাল প্ল্যাটফর্ম, এই শব্দটা বা এই দুইটা শব্দ মানে আপনাদের কাছ থেকে শুনতে যাচ্ছিলাম। আমরা যাই করব সেটা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে করবো। এখন আমি আপনাকে ফোন করে বললাম যে আপনি আমার এই কাজটা করে দেন, আর পরবর্তীতে যদি আমি আপনাকে এই কাজের জন্য পেমেন্ট করে দেই, তাহলে শুধু মানি ট্রান্সফার হয়েছে, অনলাইনে কিছু হয়নি। আপনি যখন আমার ওয়েবসাইটে এসে আমাকে কোনো কাজের অর্ডার করবেন, ফাইবারে যাবেন বা freelancer.com এ ঢুকবেন, আপওয়ার্কে এসে আমার যখন কোনো কাজের জন্য আপনি অর্ডার করবেন, আমি সেই কাজটা আপনাকে ওখানে ডেলিভার করব এবং তার বিনিময়ে আপনি আমাকে পেমেন্ট দিবেন। আপনি যখন আমার ওয়েবসাইটে এসে কোনো প্রোডাক্ট কিনবেন এবং তার বিনিময়ে আপনি আমাকে পেমেন্ট করবেন, এই যে লেনদেন দুইটাই কিন্তু, এবং ট্রানজেকশন গুলো হচ্ছে ওই অনলাইনেই, তখন এটা হবে ই কমার্স, কমার্স হবে, টাকার লেনদেন ওখানেই হইতে হবে। কিন্তু আমাদের দেশে ই কমার্স বলতে আমরা বুঝি ক্যাশ অন ডেলিভারি, তাই নয় কি? জি স্যার। ক্যাশ অন ডেলিভারি কি ই কমার্স হয়? আপনি কি অনলাইনে লেনদেন করেছেন? না স্যার। কিন্তু স্যার আমি তো অনলাইনে সেটা মানে পণ্যটা কিনেছি, যদিও আমি টাকাটা অফলাইনে দিচ্ছি, কিন্তু আমি কিনেছি তো অনলাইনের থ্রুতেই। এটা তো ওয়ান ওয়ে হলো, অনলাইনে কি বোথ ওয়ে হলো? অর্থাৎ বোথ হ্যাঁ ওয়ে আমি ট্রানজাকশন হইতে হবে। আমি আমি তো অনলাইন থেকে সেটা অর্ডার করছি, সে আমাকে অনলাইন থেকে পাঠাইছে, শুধু আমি টাকাটা হচ্ছে গিয়ে তাকে অফলাইনে হাফ দিয়েছি। অনলাইন হলো, ফুল অনলাইন তো হলো না। এটা দুইটাই আচ্ছা তো, দুইটা জিনিসই তো অনলাইনে হইতে হবে। জি আব্দুর রহমান হ্যান্ড রেজ করেছেন, বলেন, আপনার মতামত জানতে চাই। জি আব্দুর রহমান আপনি হ্যান্ড রেজ করেছেন, জাতি আপনার কথা শুনতে চাই। ওটা মনে হয় ভুলে রেজ হয়ে গিয়েছিল। এনিওয়েজ, জি নিয়াজ আহমেদ, আপনি যেটা বলছেন যে আপনি অনলাইনে প্রোডাক্টটা কিনেছেন, আপনি তখনই বলবেন আপনি কিনেছেন যখন আপনি পেমেন্ট করেছেন। আপনি পেমেন্ট না করার মতো প্রোডাক্ট কিনেছেন আপনি? না। তাহলে আপনি যে বললেন আমি অনলাইনে প্রোডাক্ট কিনেছি, কিনেন নাই তো, পেমেন্ট করেননি তো, আপনি অর্ডার করেছেন। আসলে আপনি কিনতেও পারেন, নাও কিনতে পারেন, প্রোডাক্ট রিটার্নও পাঠিয়ে দিতে পারেন। তাহলে কি হলো, অনলাইনে ট্রানজাকশনটা হলো? না। 30 to 35% প্রোডাক্ট অনলাইনে যেটা ডেলিভারিতে বের হয়, গেজেট আইটেম, সেটা রিটার্ন হয়। 30 to 35% প্রোডাক্ট রিটার্ন হয়। 20 to 25% জামা কাপড় রিটার্ন হয়। 10 to 18% বেবি প্রোডাক্ট অনলাইনে অর্ডার করার পরে ক্যাশ অন ডেলিভারিতে গেলে, আমি যা ডাটা দিচ্ছি সেটা ক্যাশ অন ডেলিভারি ডাটা দিচ্ছি, রিটার্ন হয়। এটা আমার লাস্ট 6 বছরের অভিজ্ঞতা থেকে বললাম, কারণ আমি 6 বছর ধরে কুরিয়ার লজিস্টিক ইন্ডাস্ট্রিতে কাজ করছি, ই কমার্স ইন্ডাস্ট্রিতে কাজ করছি আজকে প্রায় 13-12, 12.5 বছর হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং লজিস্টিক ইন্ডাস্ট্রিতে মানে কুরিয়ার পার্টে আমি কাজ করছি আজকে প্রায় 6 বছর হয়ে গেছে। তো যত সেলার আছেন তাদের যে ডাটাগুলো আমার কাছে আছে, সেইখান থেকে আমি এই ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম। তাহলে এই যে গ্যাজেট আইটেমের ক্ষেত্রে যে 30 to 35% যে রিটার্ন হয়, সেগুলো তো আপনি অনলাইনে অর্ডারই করেছেন, এবং সেই অর্ডার করার পরে আপনি প্রোডাক্টটা হাতে নিয়ে বা কখনো কখনো ডেলিভারি ম্যানের ফোন না ধরে প্রোডাক্টটা নিবেন না, আপনার টাকা শেষ হয়ে গেছে, আপনি অর্ডার করেছিলেন, পরের দিন সকালবেলা আপনি যখন ইউনিভার্সিটিতে গিয়েছেন তখন বন্ধু বান্ধব মিলে আপনার সেই টাকাটা খেয়ে ফেলেছে। অথবা আপনি কাউকে, আপনার প্রিয়জনকে আপনি কোনো কিছু গিফট করে দিয়েছেন, আপনার টাকাটা শেষ হয়ে গেছে, এখন ডেলিভারি ম্যান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফোন দিয়ে যাচ্ছে, আপনি কি করছেন? আপনি সেই ফোনটা রিসিভ করছেন না, কারণ রিসিভ করলেই তো আপনাকে প্রোডাক্টটা নিতে হবে অথবা ডেলিভারি চার্জটা দিয়ে দিতে হবে। তখন আপনি কি করলেন? আপনি প্রোডাক্টটা রিসিভ করলেন না, ডেলিভারি ম্যানকে ফেরত পাঠিয়ে দিলেন, এবং সেই ডেলিভারি কোম্পানি কি করলো, সেই সেলারের কাছে প্রোডাক্টটা সেল না হওয়ার পরেও ডেলিভারি চার্জটা কেটে নিল এবং সেলার ক্ষতিগ্রস্ত হলো। তাহলে ই কমার্সে ক্যাশ অন ডেলিভারি ঠিক না বেঠিক? স্যার বেঠিকই বলা যায়। এই যে বলে না যে আবায়া উঠ পাহাড়কে নিচে, আমরা এটাকে জি। একদম মনে করেন যে একদম ইয়ে বানায় ফেলাইছি যে ক্যাশ অন ডেলিভারি, কিন্তু ক্যাশ অন ডেলিভারির কারণে প্রচুর বিক্রেতা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আমরা কি করি? আমরা জিনিসটা কিনবো না, প্রচুর কাস্টমার আমরা পাই। আমার নিজেরও দুইটা ই কমার্স সাইট আছে, যেটা আমি নিশ প্রোডাক্ট সেল করি, এটা নিয়ে একটু পরে আলোচনা করব। কাস্টমাররা প্রোডাক্ট অর্ডার করে, সেদিন আমরা আবার অ্যানালাইসিস আমরা দেখতে পাই যে কে কোন কুরিয়ারে কতগুলো অর্ডার করেছেন। 327টা অর্ডার করেছে সেই 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 কাস্টমার, একটা প্রোডাক্ট সে রিসিভ করেনি। আপনি বুঝতে পেরেছেন? বিভিন্ন সেলারের কাছ থেকে ওই কাস্টমার তার তার হিস্ট্রি বলছে
ওই ফোন নাম্বার থেকে ওই নামে ওই এলাকার ওই অ্যাড্রেসে 327টা অর্ডার গিয়েছে বিভিন্ন সময় ওভার লাস্ট 4 ইয়ার্স, কিন্তু একটা প্রোডাক্ট সেই লোকটা রিসিভ করেনি। এখন কি বলবেন তাকে? ই কমার্সের এই যে লেনদেন যে এই যে 327টা প্রোডাক্ট এবং 327টা প্রোডাক্টে অন এন এভারেজে 120 টাকা করে প্রত্যেক সেলারকে ডেমারেজ দিতে হয়েছে। প্রোডাক্ট সেল হয়নি, কিন্তু ডেলিভারি চার্জটা পকেট থেকে কুরিয়ার কোম্পানিকে দিয়ে দিতে হয়েছে। সেলার ক্ষতিগ্রস্ত হলো না? তাহলে ই কমার্সে সবচেয়ে মেজর পার্ট হলো আপনি যেরকম ভাবে লেন নিচ্ছেন সেরকম ভাবে দেনটাও শেষ করতে হবে, পেমেন্টটাও করে দিতে হবে। ই কমার্সের উপাদানের মধ্যে সবচেয়ে প্রথম পয়েন্টটাই হলো ডিজিটাল প্ল্যাটফর্ম হইতে হবে। সেকেন্ডটা হলো পেমেন্ট গেটওয়ে থাকতে হবে, আপনাকে পেমেন্ট করে ফেলতে হবে। প্রোডাক্ট অর্ডার করবেন, পেমেন্ট করে দিবেন, তাইলে ই কমার্স হবে, না হলে হয় না। ডেলিভারি চার্জটা শুধু পেমেন্ট করলে হবে না, ই কমার্সের অন্তর্ভুক্ত হবে না? অ্যাটলিস্ট কিছু না কিছু তো আপনাকে পেমেন্ট করতেই হবে। ইয়েস, আব্দুর রহমান সাহেব। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আহ, বারাকাতুহু। যে আপনার যে কথাটা শুনলাম আর কি, আসলে ওখান থেকে আমার একটা কথা ছিল, যদি অনুমতি দেন তো। জি জি। ভাই আপনি বলছিলেন যে এখানে যে যেখানে আপনার অর্ডার দেওয়ার পরে এখানে লেনদেনটা আসলে সাথে সাথে হওয়াটাই আর কি বেটার হবে এরকমটা। তো আমার পার্সপেক্টিভে আমার এরকম মনে হলো যে দেখা যাচ্ছে যে যদি আমি সাথে সাথে আমি পেমেন্ট করে দিই, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে আমাদের যে পেমেন্ট করার পরে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে মাল আসে না বা মাল পাওয়া যায় না, আবার পাওয়া গেলে অনেক সময় দেখা যাচ্ছে যে কথার সাথে কাজের মিল পাওয়া যায় না। সেই ক্ষেত্রে হয়তো সেফটি রাখার ক্ষেত্রে হয়তো মাল মানে আমি যেটা অর্ডার করব সেটা দেখে পেমেন্ট করাটাই মনে হয় যে ঠিকই আছে, এরকমটা আমার কাছে মনে হয়। আহ, সেটা কমপ্লিটলি ডিফারেন্ট একটা পার্সপেক্টিভ। ই কমার্স জিনিসটা হলো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির জন্য, যেখানে যে কোনো ব্যবসার ক্ষেত্রে প্রথম জিনিসটা হলো ট্রাস্ট। আর যারাই ট্রাস্ট ব্রেক করছে তারাই জোর চুরি করছে, তারাই চোর স্ট্রেট অ্যাওয়ে। আমার কথা বুঝতে পারছেন? এখন আপনি দোকান থেকে একটা প্রোডাক্ট কিনেছেন, আপনি, আমরা বিভিন্ন সময় শুনে থাকি, আপনারা যারা ঢাকায় আছেন তারা জানেন, আপনি গাউসিয়া যখন যাবেন, গাউসিয়া গিয়ে যদি একটা প্রোডাক্ট জিজ্ঞেস করেন একটা দাম কত, আর আপনি কোনো কাউন্টার দাম যদি তাকে না বলেন, তারা অনেক সময় মারতে আসে। তারা কি ব্যবসায়ী? তাদের কি হ্যাঁ ব্যবসায়ী বলবেন দেখছি, আপনি? হ্যাঁ। না, এমন পরিস্থিতি এখন আপনাকে অনেক একটা না একটা জায়গায় দাম অনেকের বলতেই সাথে হবে। হয়েছে। হ্যাঁ, এটা অনেকবার হয়েছে এবং এটা নিয়ে অনেক বিচার আদালত হয়েছে, এখানে মারামারি হয়েছে, মাথা ফাটছে, অনেক কাহিনী আছে। নিউ মার্কেটে গিয়ে যখন আপনি কোনো প্রোডাক্টের আপনি জিজ্ঞেস করবেন এটার দাম কত, সে বলে 500 টাকা, আপনাকে 100 টাকা হলে দাম বলতে হবে। আপনি যদি 100 টাকা বলেন, আপনাকে একটা গালি দিবে, তো ধ্যাৎ, গ্রাম গ্রাম থেকে উঠে আসছে, কিছু না কিছু একটা সে বলবেই। হুম, মানে তার দাম পছন্দ হয়নি, তার পছন্দ সেই দাম বলবেন, তখন আপনি সরতে পারবেন না, প্রোডাক্ট আপনাকে নিতেই হবে। তার চেয়ে ভাই আমার অনলাইনই ভালো। একটা কথার কথা বলছি। সেকেন্ড জি পয়েন্ট, ভাই। অনলাইনেও তো ট্রাস্ট ইস্যু আছে। আপনি যখন শোরুম থেকে ভালো ব্র্যান্ড থেকে যখন আপনি কোনো কাপড় কিনবেন বা জুতা কিনবেন বা কোনো যে কোনো কিছু আপনি কিনবেন, খাবার দাবার কিনবেন, তখন আপনি বিলিভ করছেন যে তারা অথেন্টিক ভালো প্রোডাক্ট সেল করছে আপনার কাছে, ইজন্ট ইট? তখন কি হবে? জি সেটা যদি আপনার খারাপ হয়, আপনি তাকে রিটার্ন করবেন, রিটার্ন পলিসি আছে, সেই অনুযায়ী সে আপনার হয় পেমেন্ট ফেরত দিবে অথবা প্রোডাক্টটা চেঞ্জ করে দিবে। ওয়্যার ইজ চেঞ্জ অফ মাইন্ড ইজ নট অ্যাকসেপ্টেবল। আমার এখানে আবার যে প্রোডাক্ট আমি সেল করি, আমার বাচ্চাদের প্রোডাক্ট, সেখানে আমি বলি আমার প্রোডাক্ট 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আমি দেই। আমার সব প্রোডাক্টে আপনার যদি 6 মাসের মধ্যে আপনার নষ্ট হয়, আপনি আমার এখান থেকে প্রোডাক্ট পাঠিয়ে দিবেন, আমি আপনাকে প্রোডাক্ট নতুন একটা দিয়ে দিব। কিন্তু সেটা যদি আপনার ব্যবহারের কারণে ভাঙে বা নষ্ট হয়, সেটা আমরা দেখলেই বুঝতে পারি প্রোডাক্টের কি কারণে এটা ভেঙেছে। ঠিক জি আছে? ভাই, থ্যাংক ইউ। সো এটা যখন আমি বলবো, আমার প্রোডাক্টের যখন রিভিউ থাকবে, আমার পেজে যখন রিভিউ থাকবে, তখন কাস্টমাররা ওটার রিভিউ গুলা দেখেই প্রোডাক্টটা কিনবে। আমি যখন এই জি ওয়ারেন্টি দিব, তখন এটা দেখে কিনবে। আমার কথা জি বুঝতে অবশ্যই। পেরেছেন? জি ভাই। তাহলে ই কমার্সের ক্ষেত্রে, জি, তাহলে যারা ব্যবসা কেবল ই কমার্সে নতুন শুরু করছে তাদের ক্ষেত্রে তো রিভিউ অপশনটা থাকবে না, সেক্ষেত্রে শুরুতেই কিভাবে ক্যাশ অন ডেলিভারি বা না না, এটা স্কিপ করতে পারি? ক্যাশ অন ডেলিভারি ইজ নট এ পার্ট অফ ই কমার্স। এখানে যেটা হচ্ছে, নতুন যারা ব্যবসা শুরু করবেন তারা অথেন্টিক প্রোডাক্ট দিবেন, তারা হয়তো প্রোডাক্টের একটা নিজস্ব ভিডিও ইউজ করবেন। আমাদের ক্ষেত্রে আসলে অনেক ধরনের সমস্যা আছে। আমরা আম, এটা নিয়ে হয়তো একটা একটা পার্ট টাইম আলোচনা করতাম, এখনই করে ফেলছি। ধরেন আমরা আমরা হুজুগে ব্যবসায়ী, আমার বন্ধু এই টি শার্টের ব্যবসা করছে, সে ভালো ব্যবসা করছে, আমাকে এটা করতে হবে। আমার বান্ধবী, সে জামা সেল করছে অনলাইনে, সেটা আমাকে করতে হবে।
কেউ একজন অনলাইনে গ্যাজেট বিক্রি করে গাড়ি কিনে ফেলেছে, আমাকে গ্যাজেট বিক্রি করতে হবে। আরে বাবা, যে গ্যাজেট বিক্রি করছে সে চায়না থেকে সরাসরি ইম্পোর্ট করেছে, থেকেই সে গাড়ি কিনতে পেরেছে। আমি কিনতেছি চকবাজার থেকে, তাও পারছি না। আমি কিনতেছি হলো আমার বাসার পাশের দোকান থেকে, সেখান থেকে কিনে আমি লাভ করবো কিভাবে? আমি যখন প্রোডাক্ট কিনবো, আমি যখন সেই প্রোডাক্টটা চুজ করবো, যে প্রোডাক্টে আমি ব্যবসা করবো, আমাকে সবার আগে যে আব্দুর রহমান আপনার কথা শুনবো। আমরা যে প্রোডাক্টটা কিনবো, আমাকে সেই প্রোডাক্ট সম্পর্কে ধারণা থাকতে হবে প্রথমত। দ্বিতীয়ত, সেই প্রোডাক্টের লাইফ স্প্যান, শুধু প্রোডাক্ট সম্পর্কে ধারণা না, সেই প্রোডাক্টের সোর্সিং কোথা থেকে আসবে এবং সেটা মার্কেটে বর্তমানে কি অবস্থায় আছে, সেটা লাইফ স্প্যান। এখানে যারা আপনারা তো ইউনিভার্সিটি স্টুডেন্ট, বিবিএর স্টুডেন্ট বা বিজনেস স্টুডেন্ট যারা আছেন, তারা আপনারা জানেন প্রোডাক্টের একটা লাইফ স্প্যান থাকে, একটা লাইফ সাইকেল থাকে, তাই না? সেই প্রোডাক্টের লাইফ সাইকেল, হ্যাঁ জি, আমরা আপনার দুজন হাত তুলেছেন, দুজনের কথাই শুনবো, আমরা শেষ করে ফেলি। এই যে লাইফ সাইকেলে যখন প্রোডাক্টটা ডাউনওয়ার্ড, যেটা তার সেই প্রোডাক্টের ডিমান্ড যখন একদম মধ্য গগনে, তখন পর্যন্ত আপনারা এটা নিয়ে ব্যবসা করতে, বা আমরা এটা ব্যবসা করতে পারি। কিন্তু আমরা কি করি? আমরা সেটা জানি না, আমরা সেটা বুঝিও না যে মার্কেটে এটার ডিমান্ড আছে না নাই, কতদিন ধরে ব্যবসা চলতেছে, কতদিন ধরে করতেছে। ওই শেয়ার বাজারের যেটা হয়েছিল 2009-10 সালে, সবাই শেয়ারের প্রফিট করতেছে, আমিও ঢুকে গেলাম, আমি জানি না শেয়ারের বর্তমানে কি অবস্থা। প্রত্যেকটা প্রোডাক্টের একটা নির্দিষ্ট লাইফ আছে। যেমন ধরেন একটা প্রোডাক্ট, আলহামদুলিল্লাহ গত অগাস্ট সেপ্টেম্বর 2 মাসে আমি 12,000 পিস সেল করেছি। তারপরে কি হলো? প্রোডাক্টের ডিমান্ডটা একটু কমে গেল। আরেকটা প্রোডাক্ট, ধরেন এই গত 2 মাসে আমার 4,000 পিস সেল হয়েছে, কিন্তু ওই প্রোডাক্টটা গত 6 মাসে বাংলাদেশে 1 লক্ষ পিসের উপরে সেল হয়েছে। এখন যারা ব্যবসায় আসবেন, যারা দেখতেছেন এটা প্রচুর অ্যাড চলছে, তারা কি করবেন? তারা এই প্রোডাক্টটা নিয়ে কাজ শুরু করবেন এবং এসেই দেখা গেল যে তারা 2,000 পিস কিনে ফেলেছেন, 200 টাকা করে দাম, 2,000 পিসের দাম 4 লক্ষ টাকা ইনভেস্ট করে ফেলেছেন, বা 1,000 পিস কিনেছেন 2 লক্ষ টাকা দিয়ে। প্রোডাক্টের লাইফ সাইকেল কিন্তু আর বাকি নাই, মার্কেটে স্যাচুরেট হয়ে গেছে। এই প্রোডাক্টটা এখন ডাউনওয়ার্ড, লাইফটা তার এখন মানে পড়ন্ত বিকেল। আমরা তখন এটা নিয়ে প্রোডাক্টে নিয়ে কাজ শুরু করেছি। আমরা প্রোডাক্টটা অ্যানালাইসিস করতে হবে, এই প্রোডাক্টটা মার্কেটে বর্তমান ডিমান্ড কেমন আছে, এই প্রোডাক্টটার রিভিউ কেমন, প্রোডাক্ট ইটসেলফ, ইজ ইট আ গুড প্রোডাক্ট অর ইটস আ জাঙ্ক প্রোডাক্ট। তারপরে দেখতে হবে এটা, এই প্রোডাক্টটা যারা ব্যবসা করছেন তারা কোথা থেকে কিনে নিয়ে আসছেন। তারা কি চকবাজার থেকে কিনতেছে, নাকি সরাসরি ইম্পোর্টার থেকে নিয়ে আসতেছেন, নাকি নিজে ইম্পোর্ট করে নিয়ে আসতেছেন। এখন আমি সেই প্রোডাক্টটা নতুন ব্যবসা করব, আমি ডেইলি এক্সপেক্ট করছি 50টা প্রোডাক্ট বিক্রি করব, সেটার 50টা আইটেম বা 50টা ইউনিট বিক্রি করব। কিন্তু যেই ভদ্রলোক বা ভদ্র মহিলা বা যেই সেলার, যেই ব্যবসায়ী এই প্রোডাক্টটা গত 6 মাস ধরে ব্যবসা করছেন, উনি সরাসরি চায়না থেকে নিয়ে আসতেছেন, তার সাথে কি প্রাইস ওয়ারে আমি পারবো? পারবো না। তখন আমরা সাধারণত কি করি? প্রাইস ডাউন করি। প্রাইস ডাউন করা আমাদের উচিত নয়। আমরা তখন করতে হবে প্রোডাক্টের মধ্যে একটা ভেরিয়েশন নিয়ে আসতে হবে, অথবা ইউনিকনেস নিয়ে আসতে হবে। উনি ধরেন একটা খেলনার কথাই বলি, উনি একটা খেলনা বিক্রি করছেন যেটা ব্যাটারির। আমি নতুন ভাবে চেষ্টা করবো কোনো ইম্পোর্টারকে ইনফ্লুয়েন্স করে, বা যে কোনো ভাবে, বা চায়না গিয়ে হোক, বা যে কোনো ভাবে, এমন যে কোনো ভাবে হোক, আমি হয়তো রিচার্জেবল সেটা আরেকটা ভার্সন নিয়ে আসবো, রিচার্জেবল। সেই খেলনাটার ভার্সনটা হইতে পারে উনি নিয়ে আসছে হলো ধরেন হাঁস, আমি নিয়ে আসলাম অক্টোপাস, বা আমি নিয়ে আসলাম পেঙ্গুইন। আমি ডিফারেন্ট কিছু নিয়ে আসলাম যাতে মার্কেটে একটা ডিফারেন্ট ভাইব তৈরি করতে পারে। ওই জামাটা সেল হচ্ছে শুধু স্কাই ব্লু কালারের, আমি এটা একটা মেরুন ভার্সন নিয়ে আসলাম, ইউনিকনেস নিয়ে আসলাম, তখন ওর প্রোডাক্ট সেল হবে। অথবা আমি যদি ওটা না করতে পারি, তাহলে আমার ওই জিনিসে আমি যদি অ্যানালাইসিস করতে না পারি, বা অ্যানালাইসিস করার এবিলিটি আমার না থাকে, তাহলে ওই ব্যবসাটা আমার না যাওয়া উচিত। সবাই কি করে? এ করেছে, ও করেছে, আমারও করতে হবে, এটা করেই ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়, ব্যবসা নেমে যায় এবং ক্ষতিগ্রস্ত হন। ডিজিটাল মার্কেটিং খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। আমি জানি না কিভাবে ব্যবসা করব, কিভাবে টার্গেট অডিয়েন্স সেট করব, কিভাবে অ্যালগোরিদম সেট করব, কিন্তু আমি কি করছি, মানে অ্যালগোরিদম কিভাবে কাজ করে, আমি আমার অডিয়েন্স কিভাবে সেট করব, আমি বুস্ট করতেছি, হাজার হাজার ডলার শেষ হয়ে যাচ্ছে, কিন্তু আমার সেল আসতেছে না, আমার পুঁজি শেষ। বুঝতে পেরেছেন? এনিওয়েজ, ব্যবসায়ী তো, এই জন্য ব্যবসায়িক পার্সপেক্টিভে আপনাদেরকে অনেক কথা বললাম। আপনাদের মধ্যে যদি কেউ উদ্যোক্তা হওয়ার ইচ্ছে থাকে, তাহলে আপনাদের এই টপিকগুলো কাজে লাগবে। অথবা চলেন আমরা হাউ ই কমার্স ওয়ার্কস সেটাতে আমরা চলে যাই। আর আব্দুর রহমান সাহেব, আপনার প্রশ্ন ছিল, প্লিজ বললেন না, প্রশ্ন ভুলে গেছেন? প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছি ভাই। গ্রেট। আপনার কথা মতো আমার প্রশ্নের অ্যান্সার পেয়ে গেছি ভাই। হ্যাঁ, সেটা আমরা অনেক ক্ষেত্রেই জানি। আমরা একটা টপিক যখন কভার করি, ফুল টপিকটা শোনা হয়ে গেলে মোটামুটি
আছে। আরেকজন প্রশ্ন করেছিলেন, হ্যাঁ মানে হাত তুলেছিলেন, রুবেল নাম মোস্ট প্রবাবলি ছিল। জি স্যার, আমি আর কি ওইটা বলতে চাইছিলাম, আপনি তো বললেন এই সবটা যে এখন আর কি এখন নতুন করে বিজনেস শুরু করতে গেলে ওই মার্কেট রিসার্চ আর হচ্ছে প্রোডাক্ট সোর্সিং ভালো না হলে বিজনেস আসলে লাভ করা একদম পসিবলই না। এক্স্যাক্টলি ওইটাই বলতে চাইছিলাম এক্স্যাক্টলি একদম 1 মাসের মধ্যে পুঁজি শেষ হয়ে একদম ঘরে বসে যেতে হবে। 1 স্যার। মাস তারপরে মোটামুটি কষ্ট কিছু হয়ে যাবে। মানে হচ্ছে অনলাইনে কিছু প্রোডাক্ট তো হচ্ছে বা কিছুদিন থেকে তো একটা বিজনেসের সাথে একটু কানেক্টেড ছিলাম, মানে যেমন হচ্ছে ওয়াও, আসলে রিপিট তো অনেক হচ্ছে আইসাই পরে যে আমরা হচ্ছে, তো আপনি যেটা বলতেছিলেন রিসার্চ করে দেখলাম যে এতগুলো প্রোডাক্ট তারা হচ্ছে আর কি ফেরত দিছে। সো আমরা কিছু ক্ষেত্রে এখন তাদেরকে ফোনেই দেই না, কারণ দেখা গেছে হচ্ছে 100 প্রোডাক্ট অর্ডার করে 80টা ফেরত দিয়ে দিচ্ছে, ওইখানে দিলে তো সবটাই লস হ্যাঁ আলটিমেটলি। একদম এগুলা 70% ডেলিভারি রেশিও না হলে সাধারণত আমরা প্রোডাক্ট পাঠাই না। 50% এর কম হলে বলি ভাই আগে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করেন, না হলে নাই। একদম ফেরত আসলে তো বিজনেস একদম দেখা গেছে প্রথম 2-3 দিন খুব ভালো বুস্ট হয়েছে, প্রথম সপ্তাহে অনেক বেশি প্রোডাক্ট হচ্ছে আমরা ডেলিভারি দিচ্ছি, পরে যখন ফেরত আসা শুরু করে বা এক সপ্তাহ চলে গেলে পরে তো একদম ডাউন হয়ে যায় মার্কেট, পরে একদম হজবরল অবস্থা হয়ে যায়। একদম হজবরল অবস্থা। এমডি তাজিম, আমার স্কুল লাইফের আচ্ছা ভাই, আমার খুবই পছন্দের আমার বন্ধুর নাম ছিল তাজিম। হ্যাঁ বলেন। আচ্ছা আমার একটা প্রশ্ন ছিল। আমার প্রশ্ন হচ্ছে মানে চায়নার সাথে বাংলাদেশের কিছু যে ই কমার্স বিজনেস, মানে চায়না টু বাংলাদেশ যে প্রোডাক্ট গুলো নিয়ে আসে ওরা, যেমন মোবাইল বা আহ, আরো আছে কিছু, মানে এই টাইপের আর মুভ কি। অন, তো তারপরে এগুলা, স্কাই বাই, তারপরে সারাবীর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এগুলা ড্রপ শিপিং আসলে কোম্পানি। কতটুকু বিশ্বাসযোগ্য, মানে এগুলো কতটুকু কতটুকু বিশ্বাসযোগ্য? এগুলোর মাধ্যমে যদি আমি প্রোডাক্ট আনি বাংলাদেশে, তাহলে মানে কি সেম যে প্রোডাক্ট অর্ডার করি সেম প্রোডাক্ট পাবো, বা আহ, কতদিনের ভিতরে আসতে পারবে, এরকম কি কোনো মানে আচ্ছা, বিশ্বাসযোগ্য এগুলা? হ্যাঁ আমি আমি আমার প্রোডাক্টটা নিয়ে আসি। আমি মুভ অনকে দিয়ে কখনো আনাইনি, কিন্তু মুভ অনের ওনারাও আমি যত জানি ওনারা ভালো, দে আর ডুইং ফ্যান্টাস্টিক। আমার খুব ক্লোজ 2 ভাই আছেন এই ব্যবসায়, আমি তাদের মাধ্যমে নিয়ে আসি। আমি যেমন গত সপ্তাহে চায়না গিয়েছিলাম, আমি ওখান থেকে ক্যান্টন ফেয়ার থেকে কিছু প্রোডাক্ট কিনে ওখানে আমি এসএফ কুরিয়ার, ওই চায়নার লোকাল কুরিয়ার এসএফ এক্সপ্রেসের মাধ্যমে ওনার অফিসে পাঠিয়ে দিয়েছি। উনি আমার বাংলাদেশে নিয়ে আসবেন, আশা করছি এয়ারে নিয়ে আসতেছি প্রোডাক্ট, হয়তো 4-5 দিনের মধ্যে আমি পেয়ে যাবো। আচ্ছা, এখন যেটা হয় আমরা কি করি, আমরা যখন পারচেজ করি আমরা ওনাদেরকে আমাদের ডিটেলসটা, প্রোডাক্ট ডিটেলস দিয়ে দেই। ওনারা ওই ফ্যাক্টরি থেকে ওনার প্রোডাক্টটা নিয়ে নিয়ে আমরা তো ফ্যাক্টরি ডিটেলস দিয়ে দিই, ওনার প্রোডাক্টটা ওখান থেকে নেন, পেমেন্ট ওনারা করেন। ওনাদেরকে আমরা একটা ধরেন 60-70%, কোথাও 80%, কোথাও 90% অ্যাডভান্স পেমেন্ট করতে হয়, আমরা পেমেন্ট করে দিলাম। ওনারা কি করেন, পেমেন্ট করে সেটাকে শিপে হোক এয়ারে হোক আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী একটা কেজি কেজি হিসেবে ওনার প্রোডাক্টটা বাংলাদেশে নিয়ে আসেন। কাস্টমস ক্লিয়ারেন্স ওনারা করেন, সিএনএফ এজেন্ট সবকিছু ওনাদের করে আমার অফিসে পৌঁছায় দেওয়ার পরে আমি রেস্ট অফ দ্য 30% আমি ওনাদেরকে পেমেন্ট করি। এখন বাংলাদেশ থেকে যদি আপনার ইম্পোর্ট লাইসেন্স না থাকে আপনি কোনোভাবে প্রোডাক্ট নিয়ে আসতে পারবেন না। আইআরসি আপনার থাকতে হবে। আইআরসি এগুলা ছোট ব্যবসায়ীদের জন্য খুবই ঝামেলার। এই যে ধরেন স্কাই বাইয়ের কথা বললাম, আপনি যে কোনো প্রোডাক্ট সর্বনিম্ন 3টা কোয়ান্টিটি হলেই তার প্রোডাক্ট আপনার জন্য নিয়ে আসবে। আপনি 3টা কোয়ান্টিটি অর্ডার দিলেই হবে, এক পিস হবে না। এখন স্কাই বাইয়ের যে ওয়েবসাইট আছে সেটা নিচে কোয়ান্টিটি এক পিস হবে না না ভাই? না, এক পিস হবে না, সর্বনিম্ন মানে 3 পিস আমি অর্ডার যদি করতে হবে চেক সেম করতে প্রোডাক্ট। চাই, আমি যদি চেক করতে চাই আসলে কি মানে আমি এক প্রোডাক্টটা কিরকম পাবো বা কতদিনের ভিতরে পাবো, মানে এটা চেক করার জন্য যদি এক পিস অর্ডার করি তাহলে এটা আসবে না নাকি? না, তাইলে আপনি আলী থেকে সরাসরি এক পিসের অর্ডার করেন, আলী থেকে আপনি ইন্টারন্যাশনাল কুরিয়ারের মাধ্যমে আপনার কাছে পৌঁছে যাবে। ধরেন 20-25 দিন আপনি পেয়ে যাবেন প্রোডাক্ট। তারপর প্রোডাক্টটা দেখে ভালো লেগেছে তখন আপনার এখানে যারা আছেন, যারা এই শিপিং ব্যবসা করছেন বা ড্রপ শিপিং করছেন, তাদের মাধ্যমে আপনি প্রোডাক্টটা আনায় নেন। ওই যে স্কাইবের কথা বললাম, মোভনের কথা আপনি বললেন বা জেনি বলেছেন, তাদের মাধ্যমে আনায় নেন প্রোডাক্টটা। হ্যাঁ হ্যাঁ তারপরে আপনি তো ফার্স্টে এক পিস কিন্তু আপনি আলীতে আনায় নিয়েছেন, আলী এক্সপ্রেস থেকে আপনি আনিয়েছেন আপনি, বা হ্যাঁ তাওবাও থেকে আপনি আনিয়েছেন, দেখেছেন সেই প্রোডাক্টটা ভালো লেগেছে, সেই সাপ্লায়ারকে সাথে কথা বলেন, কথা বলে সেই সাপ্লায়ারের যেই ইয়ে আছে আপনি এই যে শিপিং কোম্পানি যারা আছে যাদের কথা বললাম তাদেরকে আপনি ডিটেলস দিয়ে দেন এবং কত পিস দিবেন তার সেই প্রোডাক্টের 50-70%, কোথাও 80% পেমেন্ট করে দিতে হয়। যাদের রেপুটেশন খুব ভালো তাদের অনেক হাই পেমেন্ট করতে হয় এবং তারা খুব সেফলি প্রোডাক্ট আপনার কাছে পৌঁছায় দিবে। এই যে সেফলি বলছি, আমি যে সারাবীর নামটা বলেছিলাম, আমার খুব ক্লোজ এক ছোট ভাই, এই যে এয়ারপোর্টে যে অগ্নিকাণ্ডটা হলো, ঠিক আছে, জি এখানে আমার পরিচিত একজনের 11 কোটি টাকার
প্রোডাক্ট ছিল, জ্বলে গেছে। আমার আরেকজনের প্রায় 2.5 থেকে 3 কোটি টাকার প্রোডাক্ট ছিল, জ্বলে গেছে। একজনের প্রায় 75 লাখ টাকার প্রোডাক্ট ছিল, সেটা চলে গেছে। ওই সময় আমার এয়ার অর্ডার দেওয়ার কথা ছিল, আমি এয়ার অর্ডার দেই নাই, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছেন। বাট I feel really sad for those business person actually. তো ওর কি হলো, ওর সাথে সেদিন কথা বলতেছিলাম, বলতেছে যে ভাইয়া সবাই জানে যে ওখানে পুড়ে গেছে, সবাই বলতেছে টাকা এখন ফেরত দেন, আমি ব্যবসা করবো, আমার তো ব্যবসা চলতে হবে, মানে ওনাদের ব্যবসা চলতে হবে, সেলারদের, মানে কেউ মানবিক নয়। উনি বলতেছে যে ভাই এটা 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 এত অমানবিক, আমি কিভাবে তাদের টাকা ফেরত দিব? প্রোডাক্টটা তো আমি নিয়ে আসতেছিলাম, তাদের কাছে 70% পেমেন্ট নেওয়া ছিল, প্রোডাক্টটা পুড়ে গেছে, আমি তো বাকি 30% পেমেন্ট করে প্রোডাক্টটা নিয়ে আসছি, এখন তারা তাদের 70% ফেরত চাচ্ছে। এয়ারপোর্ট কর্তৃপক্ষ বলতেছে যে তাদের 20% বা 20 লাখ টাকার ইন্স্যুরেন্স করা আছে, কিন্তু প্রোডাক্ট পড়ছে 12,000 কোটি টাকার, বাকিদের তো ইন্স্যুরেন্স করা নাই। তাহলে ওরা টাকা পাবে কোথায়? এই যে সিকিউরিটি, এটা সেই শিপিং কোম্পানির দায়ভার, সেই শিপিং কোম্পানি যারা নিয়ে আসতেছে তারা এই এটা বহন করবে। কিন্তু এই জন্য আপনারা পে করছেন, আমরা পে করছি তাদেরকে, আমার তো আইআরসি নাই, আমার তো ইম্পোর্ট লাইসেন্সটা নাই, ঠিক আছে? এনিওয়েজ, এবং তারা মোটামুটি স্কাই বাই কাজ করতেছে আজকে 10-11 বছর হয়ে গেছে। দে আর ভেরি মাচ, 10-11 বছর হবে না, 9 বছরের মতো হয়েছে। তারা বাংলাদেশের প্রথম বড় আকারে শুরু করেছে। স্কাই বাই দিয়ে কি মানে সরাসরি ওদের ওয়েবসাইট থেকে অর্ডার করা যায় নাকি? হ্যাঁ, আপনি যেমন স্কাই বাইতে আলিবাবা যে থেকে অর্ডার করে? প্রোডাক্টটা, স্কাই বাই, আমি বলি স্কাই বাই আলি এক্সপ্রেসের সাথে সরাসরি এপি ইন্টিগ্রেট করা আছে। ও আচ্ছা, আপনি থ্যাংক ইউ। যখনই, হ্যাঁ, এখানে যে আপনি যখনই অর্ডার করবেন, ওখান থেকে সাথে সাথে আলিতেই অর্ডারটা পড়বে। আপনি ওখান থেকে প্রোডাক্ট চুজ করে আপনি অর্ডার করে দিবেন, উনি 3 পিস, সর্বনিম্ন 3 পিস, ম্যাক্সিমাম যা আনতে পারেন উনি নিয়ে আসবে, এনে আপনাদের অফিসে পৌঁছে দিবে বা বাসায় পৌঁছে দিবে। আচ্ছা, এনিওয়েজ, আমরা ফার্স্ট স্লাইডে রয়ে গেছি এবং আমাদের প্রায় 35 মিনিট, 9টা শুরু করেছি না 9টা 5-এ, হ্যাঁ মোটামুটি আধা ঘন্টা হয়ে গেছে। আমরা একটু দেখি স্লাইডটা ঘুরে আসি, কি বলেন? নাকি আর কারো কোনো কিছু বলার আছে? কোনো কোয়েশ্চেন, এনিথিং এলস? না স্যার, আচ্ছা, তার আগে স্লাইডটা শেষ করার পরে সব কোশ্চেন করলে মনে হয় ভালো হয়। স্লাইড শেষ করে বলে বিজনেস রিলেটেড তো, এই কারণে একবার ডিপলি ভিতরে ঢুকলে অনেক কোশ্চেন আসতেই থাকবে, আর আপনি একজন অভিজ্ঞ ব্যক্তি, এই কারণে আপনি অনেক ডিটেলসে আলোচনা করতে পারবেন, আর আমরা অনেক গভীর মনোযোগে শুনতে পারবো, কিন্তু স্লাইড শেষ হবে না এভাবে আর কি। স্লাইড শেষ হয়ে যাবে। আপনি কি জানেন অলরেডি স্লাইডের 40-45% কভার করে ফেলেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এটা ওইটা আমার ঠিক দায়িত্ব। আছে, হয়তো বা মানে এগুলারই একটা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ নিচে অ্যাড করা হয়েছে, সেক্ষেত্রে এটা হ্যাঁ, কভার হয়ে যাবে। আমি কিন্তু ঘুরে 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 কিন্তু স্লাইড গুলো কভার করে ফেলতেছি। আপনারা যখন একটু পরে দেখতে যাবেন, আর এটা তো শেষ, এটা এই স্লাইড তো শেষ, ওই স্লাইড তো শেষ, কিন্তু সামারি করে পড়ে রিডিং করে চলে যাব ম্যাক্সিমাম। আচ্ছা যাক, ই কমার্স নিয়ে আলোচনা করলাম। আপনাদের মধ্যে কে বলতে পারবেন বাংলাদেশের প্রথম ই কমার্স কোম্পানি কোনটা? এটা তো ইবেলি নাকি ভাই? বলে কি? ই ভ্যালি বাংলাদেশি কোম্পানি? ই ভ্যালি, দারাজ বাংলাদেশি কোম্পানি না, দারাজ চালডাল অনেক আগের, বাট না, ই ভ্যালি অনেক পরে এসেছে, অনেক পরে, অনেক পরে, প্রায় 1.5 যুগ পরে আসছে। এবার বলেন, বলে দিলাম না, প্রিয় স্বপনা, কত সালে আসছে সেটা বলেন। বিক্রয়.কম না, বিক্রয়.কম আসছে 2013 সালে। ক্লিকবিডি 2005 সালে। বলেন বলেন, নাম বলেন। ছিল আজকের ডিল। আজকের দিন 2011 সালে। মুন্সিজি, নিশ্চয়ই চ্যাট জিপিটি। আর ম্যাক্সিমাম স্যার চ্যাট জিপিটি করতেছি। এই যে মুন্সিজি যে বললো, সে প্রথমেই বলে ফেলতো এই এত কিছুর পরে মুন্সিজি, না না, তাহলে চ্যাট জিপিটি ছাড়া কিছুই না, অর গুগল মামা। এনিওয়েজ, চ্যাট জিপিটি বেটার স্যার। গুগল সেইজ এখনই.কম, না না, অনেক পরে আসছে। হ্যাঁ, প্রথম কোম্পানির নাম হলো মুন্সিজি.কম। এই মুন্সিজি.কম কত সালে আসছিল? 2000 সালে। ইয়েস, মুন্সিজি আসছিল 2000 সালে। ক্লিকবিডি 2005-এ আসছে। তো মুন্সিজি.কম যখন আসছে,
তখনকার কথা বলি, তখন আমরা একটা গান ডাউনলোড করতে আমরা রাত্রে খাওয়া দাওয়ার পরে আমরা ধরেন কমান্ডো গেমটা খেলতাম, কমান্ডোর ফার্স্ট ভার্সন যেটা। তো এটা আমি 99 সালের কথা বলছি। আপনার ধরেন খাওয়া দাওয়া করে গেম খেলতে বসলাম, গেম টেম খেলা শেষ করে রাত্রে 1টা 2টার দিকে ডাউনলোড দিলাম, ডাউনলোড দিয়ে রাখলাম, ফজরের নামাজ পড়ে উঠে দেখলাম কতটুকু হয়েছে, দেখলাম ধরেন 70% হয়েছে। সকালে ভার্সিটি যাওয়ার আগে দেখলাম মোটামুটি গানটা ডাউনলোড হয়ে গেছে। মানে মোটামুটি 6-7 ঘন্টা, 4 MB একটা গান নামতে হবে, 5 MB একটা গান নামতে 6-7 ঘন্টা 8 ঘন্টা সময় লাগতো। কখনো কখনো তারও আগে 98 সালের দিকে আমরা সন্ধ্যায় ডাউনলোড দিতাম, এটা ফজরের সময় গিয়ে ডাউনলোড শেষ হতো। 1 KB 2 KB 3 KB করে পার সেকেন্ডে ডাউনলোড হতো। ওই সময় যদি munshiji.com ই কমার্স বাংলাদেশে নিয়ে আসছে, যেখানে ইন্টারনেটে আমরা মানে কেবিতে ডাউনলোড হয়, তাও এটা 1-2 কেবিতে ডাউনলোড হয়। যখন আমরা ফ্লপি ডিস্ক ইউজ করি, তো পেনড্রাইভও আসে নাই বাংলাদেশে, তখন munshiji.com ইন্টারনেট কি বলে ই কমার্স নিয়ে আসছে বাংলাদেশে। সো আমরা বলবো এটা ওয়েল এহেড, মানে ওয়ে এহেড, মানে এটা সময়ের অনেক আগে ওনারা ইন্টারনেট বা ই কমার্স স্টার্ট করেছে বাংলাদেশে। বাট থ্যাঙ্কস টু দেম, তারা ওই সময় সাহস করে এটা স্টার্ট করেছে দেখেই আস্তে আস্তে বাংলাদেশের বাকি ব্যবসায়ীরা পরবর্তীতে এটা নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন বা সাহস করেছেন। তো munshiji.com খুব বেশি দিন সার্ভাইভ করতে পারেননি ওনারা, বাট স্বপ্নদ্রষ্টা ছিলেন ওনারা। ঠিক আছে, তারপরে আসলো ক্লিকবিডি, আসলো সেলবাজার বাইরের কোম্পানি। তারপরে আস্তে আস্তে 2010 সালের পরে এই সেলবাজারের পরে হয়েছিল এখানেই.com। এখানেই.com যেটা এখনই না, এখানেই.com যেটাকে আমরা সেলবাজারকে আমরা বলতাম গ্রামীণ ফোনের, ওটা গ্রামীণ ফোনের না, ওটা ওনার ছিল টেলিনর। পরবর্তীতে 2014 সালের শেষে 15 সালে এসে এরা এখানেই.com নাম ধারণ করে। পাকডুম.com যেটা পরবর্তীতে এখনই.com হয়, আজকের ডিল 2011 সালে আসে। রকমারি.com 2012 সালে আসে। বিক্রয়.com 2013 সালে আসে। এটা সুইডেনের কোম্পানি বিক্রয়.com। আমি ওই বিক্রয়.com এর কান্ট্রি ফাইন্যান্স হেড হিসেবে কাজ করেছি 2.5 বছর। এখানেই.com বা দারাজ 2014 সালে আসে। তার আগে আসছিল কেইমো.com, রকেট ইন্টারনেটের স্পেনের একটা কোম্পানি সম্ভবত। এটা ছিল কারমুদি লামুদি, আপনার নামটা শুনেছেন কিনা জানি না। কারমুদি হলো এখন এই যে গাড়ির ব্যবসা যারা করছেন অনলাইনে, তখন তারা নিয়ে আসছিল কারমুদি, এটা 2013-14 সালের দিকে। লামুদি হলো বাসাবাড়ি, যেটা এখন আমরা জানি যে bproperty.com যে কাজটা করছে, এটা তখন তারা নিয়ে আসছিল, এটার নাম ছিল লামুদি। রকেট ইন্টারনেট, এই রকেট ইন্টারনেট মার্জ করে দারাজের সাথে তখন। এটা বাংলাদেশে ই কমার্সের স্টোরি বললাম, এবং সবচেয়ে বড় স্ক্যাম করে হলো ই ভ্যালি এবং তার সমসাময়িক অন্য ব্যবসায়ীরা। ই ভ্যালি স্টার্ট হয়েছিল সম্ভবত 2018 সালের শেষের দিকে, 19 অথবা 19 সালের দিকে। এই তো 2020 সালের পরে লক্ষ লক্ষ উদ্যোক্তা হয়ে গেলেন, মানে সবাই অনলাইন উদ্যোক্তা, এরকম একটা প্রতি ঘরে ঘরে অনলাইন উদ্যোক্তা হয়ে গেলেন। এবং প্রপার অভিজ্ঞতা এবং প্রোডাক্ট সম্পর্কে রিসার্চ এবং সোর্সিং এইসব সম্পর্কে ধারণা না থাকার কারণে, সাপ্লাই চেইন সম্পর্কে টু বি এক্সাক্ট ধারণা না থাকার কারণে সেই সব ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন এবং তারা ঝরে পড়েন। খুবই দুঃখজনক। চলেন আমরা এবার একটু স্লাইড থেকে, তার আগে আরেকবার জিজ্ঞেস করি, যেহেতু ইতিহাস নিয়ে কথা বলছি, বলেন তো ইন্টারনেটের বা ইন্টারনেটের মাধ্যমে ট্রানজাকশন শুরু হয়েছিল প্রথম কত সালে, বা কত সালে না হলে কোন দশকে? এনি গেস? 60-এর দশকে, 2009? না না, 20s? না 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 না, এটা বেশি আগে হয়ে গেল না। 60-এর দশকে প্রথম অনলাইনে ট্রানজাকশন শুরু হয়, এবং 1995 সালে Amazon.com এবং ইবে তাদের যাত্রা শুরু করে। এখন অ্যামাজন আর ইবের কথা বলছি, বিক্রয়ের কথা বললাম, রকমারির কথা বললাম, এদের ধরনটা বলতে পারবেন? এই যে বিক্রয়কে কি বলে বা দারাজকে কি বলে, এটার ব্যবসার ধরনটা কি? ই কমার্সের মধ্যে এরা কোন ক্যাটাগরিতে পড়ে? কোনো ধারণা? বুঝছি,
চলেন একটু স্লাইড থেকে ঘুরে আসি। আচ্ছা, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হয়নি, ভাবলাম কিছুক্ষণ গল্প করি, তাহলে পরিচয় দেওয়ার ভাইয়া প্রয়োজন হবে না। অ্যান্সারটা কিসের? মানে দারাজকে কি বলা হয়, ই কমার্সে কোনটাতে পড়ে? অ্যান্সারটা তো পাইনি। আপনি তো রেসপন্স করেন আমি ভাবলাম আপনারা জানেন অথবা জানেন না, অথবা ঘুমাই গেছেন সবাই, তাই ভাবলাম একটু স্কিপ করে যাই, অনেকক্ষণ ধরে কথা বলতেছি, গলা ব্যথা হয়ে গেছে। কি? না ভাইয়া জানি না, তাই অ্যান্সার দিচ্ছিলাম না। না জানলে বলতে হবে তো জানি না। জানি না বলার লজ্জা নাই, এটা মনে রাখবেন। আপনি যখন জানবেন না বলবেন তখনই শিখতে পারবেন। আর যদি ভাবেন ইস সবাই কি ভাববে, আমি জানি না আর কেউ কিচ্ছু বললো না, ড্যাম, মার্কেট প্লেস। আপনি কি জানেন এইখানে এই জিনিসটা ওখানে যারা বসে আছেন যে জানতো তাইলে একজন হলে উত্তর দিত, জানে না মানে এখানে 100% এটা জানে না, তাহলে আপনি যদি না বলেন বাকি সবাই হাফ ছেড়ে বাঁচবে, যাক কেউ তো বলেছে, আনসারটা শিখে যাবো এখন আমি। আপনি হবেন তখন ত্রাণকর্তা। বুঝতে পেরেছেন? কেউ আনসার জি দেয়নি স্যার। তার মানে হলো জি 100% ভাইয়া, এটার এরপর থেকে বলবো। নেগেটিভ। ডেফিনেটলি, শুধু এখানে না, যে কোনো মানে আমার সেশনে। জানার ইচ্ছা আছে, আমি এক্স্যাক্টলি, কোয়েশ্চেন করবো। জানার শিখার আগ্রহ থাকতে হবে, ক্ষুধা থাকতে হবে, ক্ষুধা থাকতে হবে, তখনই শিখতে পারবেন। এনিওয়েজ, আসছি ওটায় যাব, যেহেতু স্লাইড চেঞ্জ করে ফেলেছি ওটা না যাই, অনেক ডিপ হয়ে গেছে, আমরা একটু রিক্যাপ করি, ঠিক আছে? আমার নাম সৈয়দ সোয়াত ইমাম, আমার একটা লজিস্টিক কোম্পানি আছে যেটাতে আমি ফাউন্ডার, ডিরেক্টর এন্ড সিইও, সেটার নাম হলো এক্সপ্রেস ইন টাউন লিমিটেড। আমার একটা আইটি কোম্পানি আছে যেটার নাম হলো এক্স আইটি, সেটার আন্ডারে দুইটা ই কমার্স নিয়ে আমি কাজ করছি, নিশ মার্কেট নিয়ে কাজ করছি। এখন আপনারা বলেন নিশ মার্কেট কি বা নিশ প্রোডাক্ট কি? এখানে ম্যাক্সিমাম তো বিজনেস স্টুডেন্ট, তাই না? নিশ মার্কেট বা নিশ প্রোডাক্ট তো জানা উচিত। না ভাই, আমাদের আইডিয়া নেই। মানে বিজনেস আমরা তো স্কুলের ভাই বেশিরভাগ সিএসসি সিএসসি না, বাট স্টিল আমরা সি ইউনিভার্সিটি, সরি বিজনেস স্টুডেন্ট বলা উচিত না, আমার বলা উচিত হলো ইউনিভার্সিটি স্টুডেন্ট। হ্যাঁ, আমরা ম্যাক্সিমামই সিএসসি ফ্যাকাল্টি। হ্যাঁ, ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো নিশ প্রোডাক্ট, আপনারা যে সিএসসি নিয়ে পড়াশোনা করছেন, এই যে বিশাল ইনফরমেশন টেকনোলজির মধ্যে আপনারা সিএসসি নিয়ে পড়াশোনা করছেন, সিএসসি এর মধ্যে আপনারা আরেকটু স্পেসিফিক বললে আপনারা কে কোন সেমিস্টারে আছেন, ফাইনাল সেমিস্টারে বা ফাইনাল ইয়ারের কেউ আছেন? কে আছেন এখানে? আমি সেকেন্ড ইয়ারে। সেকেন্ড ইয়ারে। আর বাকিরা? ফার্স্ট আমি ইয়ারে। ট্রিপল ভাইয়া আমি থার্ড সেমিস্টার। থার্ড সেমিস্টার, মানে আপনি এখনো ফার্স্ট ইয়ারে আছেন। আচ্ছা, ট্রিপলি আছেন একজন, তাই না? কে বললেন? ট্রিপল আমি থার্ড সেমিস্টার। অলরাইট, ট্রিপলি থার্ড সেমিস্টার। ফাইজা 10th সেমিস্টার। আচ্ছা, 10th সেমিস্টার, 10th সেমিস্টার, নাইস। তাহলে এই যে সিএসসি ট্রিপলি দুইটা আলাদা জিনিস পেলাম আমরা, ওই যে দারাজ কি আর ইয়ে কি বলছিলাম না, ওরকম ভাবে ধরেন এই যে সিএসসি আর ট্রিপলি পেলাম, এটা এটা কি বলেন? এই এই পুরো ফিল্ডটাকে যদি বলি তাহলে এটা পুরো ফিল্ডটা কি? এই পুরো ফিল্ডটা, যেমন আমার আমার বাড়ি কোথায় বললাম পৃথিবীতে, তাহলে আমি বললাম যে আপনি কোন সেক্টর নিয়ে পড়াশোনা করছেন, তাহলে আপনি কি বলবেন? ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, এটা আমরা এক্স্যাক্টলি, ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, ফ্যান্টাস্টিক। এখন আমি বললাম যে দুনিয়াতে তো বুঝলাম বাবা, তুমি থাকো কোন দেশে, বললাম বাংলাদেশে। এবার আপনি বলেন আপনি কোথায় থাকেন বা কি নিয়ে পড়াশোনা করছেন? কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং। এবার কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, সি, তারপরে সিএসই। সিএসই, ফ্যান্টাস্টিক। উম্মা সালমা, আপনি করছেন হলো ট্রিপল এ। জি স্যার। একজন এখানে বলছেন, হ্যাঁ আপনি সিভিল ইঞ্জিনিয়ারিং। তাহলে এখানে ব্রডার সেন্সে আমরা বলছি হলো আপনারা ই কমার্স করছেন, ই কমার্সের মধ্যে আপনারা কি করছেন, আপনারা ধরেন ড্রেস সেল করছেন, এই ড্রেসের মধ্যে আপনারা বেবি ড্রেস সেল করছেন, মানে বাচ্চাদের আইটেম নিয়ে সেল করছেন। এবার আপনারা আছেন পৃথিবীতে, আছেন পৃথিবীর মধ্যে বাংলাদেশে আছেন, বাংলাদেশের কোন শহরে আছেন? এবার বলেন আপনারা যে সিএসসি পড়ছেন বা ইয়ে পড়ছেন, আপনাদের যেমন আমাদের বিজনেস স্কুলে যেরকম একটা মেজর থাকে, আমরা অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, আপনাদের স্পেশালিটি কি? আমাদের কম্পিউটার সায়েন্সের উপর বেসিক নলেজ। বেসিক নলেজ। তারপরে আপনি কি হতে চান, কোন কোন সেক্টর নিয়ে কাজ করতে চান বা এমএস করতে চান?
বেসিক্যালি সফটওয়্যারের উপরে, সফটওয়্যার সফটওয়্যারের উপরে। ওকে, তাহলে আমরা যদি সিএসসি থেকে কি নেটওয়ার্কিং এ যাই, হ্যাঁ যায়, সিএসসি থেকে সফটওয়্যারে আসে ডেভেলপার হয়, হ্যাঁ তাহলে এই যে হ্যাঁ এআই এমএল ডেটা সায়েন্স সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফ্যান্টাস্টিক, এই যে সেগমেন্ট গুলা এটা যখন আরো সাইবার সিকিউরিটি ফ্যান্টাস্টিক, সাইবার সিকিউরিটি এই যে স্পেসিফিক করে ফেলছি না, এটা হলো নিশ মার্কেট, একদম স্পেসিফিক নিশ প্রোডাক্ট। যে সাইবার সিকিউরিটি নিয়ে আমার ইন্টারেস্ট আছে, আমি সাইবার সিকিউরিটি নিয়ে পড়াশোনা করবো, আমি সাইবার সিকিউরিটি এক্সপার্ট হব, আমি এই মার্কেটে সবাই আমাকে সাইবার সিকিউরিটি নিয়ে এক নামে চিনবে, এটা আমার ইচ্ছা। তাহলে আপনার নিশ মানে আপনার নিশ সেক্টর কোনটা? আপনার নিশ সেক্টর হলো সাইবার সিকিউরিটি। আপনি ওভারঅল বলবেন আমি ইঞ্জিনিয়ার, আমার ইঞ্জিনিয়ার, নামের পাশে ENGR লিখবেন, তখন লোকজন বা বন্ধু বান্ধবরা বলবে, মানে অন্য ফ্যাকাল্টির বন্ধু বান্ধবরা বলবে অ্যাঙ্গার। আমাদের বন্ধু বান্ধবরা যারা সায়েন্সের স্টুডেন্ট ছিল বা ইয়ে নিয়ে পড়াশোনা করছে, তো তারা অনেকেই ENGR লিখে পাশে নামটা লিখতো, তো তার নাম হলো সাদি, লিখছে হলো ENGR সাদি, তো আমরা তাকে রাখতাম অ্যাঙ্গার সাদি। সো জোকস অ্যাপার্ট, এটা নিয়ে ইয়ে করার কিছু নাই, জাস্ট মজা করছিলাম, পুরোনো কথা মনে পড়ে গেল। ঠিক আছে, সো এই যে আপনি সাইবার সিকিউরিটির কথা বললেন, এটা হলো টু বি এক্সাক্ট আপনি কোন কোন সেক্টরে আপনি কাজ করতে চাচ্ছেন, তো এটা হলো আপনার নিশ সেক্টর। তো আমি ই কমার্স ব্যবসা করছি, হ্যাঁ ই কমার্সে কোন সেগমেন্ট নিয়ে কাজ করছেন? আমি বাচ্চাদের সেগমেন্ট নিয়ে কাজ করছি। ওকে ফ্যান্টাস্টিক, বাচ্চাদের কোন সেক্টর নিয়ে কাজ করছি, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করছেন? আমি এডুকেশনাল টয় নিয়ে কাজ করছি, এডুকেশনাল টয়, ব্রেন ডেভেলপমেন্টের জন্য, মানসিক বিকাশের জন্য, পড়াশোনার পাশাপাশি খেলনা, কিন্তু সেটা তাদের মনস্তাত্ত্বিক বিকাশ হবে, তাদের ব্রেন ডেভেলপমেন্ট হবে, তাদেরকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ওই ছোটবেলা থেকেই শিখাবে, কিভাবে এই জিনিসগুলো কাজ করছে। ঠিক আছে, সো ওই যে এডুকেশনাল টয়টা হলো আমার নিশ প্রোডাক্ট, বুঝতে পেরেছেন? তাইলে জি স্যার। আপনারা যখন কাজ করবেন ই কমার্সে, আপনাকে সবসময় নিশটা খুঁজতে হবে। আপনি ই কমার্স নিয়ে যখন কাজ করবেন, তখন আপনি যদি নিশ প্রোডাক্টটা বা নিশ টার্গেট অডিয়েন্স, টার্গেট মার্কেট যদি আপনি ধরতে না পারেন, তাহলে আপনাকে স্ট্রাগল করতে হবে, ব্রড মার্কেট নিয়ে কখনোই কাজ করতে পারবেন না। তারাজ, ফুডপান্ডা হাজার হাজার কোটি টাকা, মানে শত শত কোটি টাকা ইনভেস্ট করার পরেও এখনো লসে আছে। তারা আলোর প্রফিটের মুখ, তাদের সূর্য এখনো উদয় হয়নি, প্রফিট এখনো উদয় হয়নি, বুঝতে পেরেছেন? জি স্যার। কিছুদিন পরপরই শুনি ছাটাই ছাটাই ছাটাই, কেন? কস্ট কাট। এনিওয়েজ, তো কোথায় ছিলাম আমরা? এক্সাইটিতে ছিলাম। এক্সাইটির আন্ডারে আমাদের আমার দুইটা ই কমার্স সাইট আছে, একটা নিয়ে হলো গ্যাজেট নিয়ে কাজ করি, এটা হলো এক্সাইটি বাজার, একটা হলো বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে, এডুকেশনাল টয় নিয়ে কাজ করি, এবং এসেনশিয়াল প্রোডাক্টস নিয়ে কাজ করি। র্যান্ডম টয় নিয়ে সাধারণত কাজ করার ইচ্ছে নেই বা করি না, সেটা হলো ভালো পণ্য নামে আছে, BHAL ভালো, PO বলে না, ভালো পণ্য। রিনিউয়েবল এনার্জি একটা বড় সেগমেন্ট, একটা বড় সেক্টর। সেই রিনিউয়েবল এনার্জির মধ্যে সোলার এনার্জি আছে, বায়োগ্যাস আছে, আরো অনেক কিছু আছে, ওয়েস্ট ম্যানেজমেন্ট থেকে যে এনার্জি গুলো আছে। আমরা কাজ করছি হলো বায়োগ্যাস নিয়ে, তাহলে আমার রিনিউয়েবল এনার্জিতে নিশ প্রোডাক্টটা কি? বায়োগ্যাস। ঠিক আছে, বুঝতে পেরেছেন? জি স্যার। তাহলে এবার বলেন আমরা কোথায় ছিলাম? স্যার আপনার পরিচয় দিচ্ছিলেন। সেটা তো আগে আমরা নিশ প্রোডাক্টে ছিলাম। আচ্ছা এনিওয়েজ, আমি কাজ করেছি Bigtor.com এ, Bigtor.com এর কান্ট্রি ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কাজ করেছি। এখানেই.com এ আমি ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কাজ করেছি। হুয়াওয়েতে ছিলাম। আমি আরো অনেকগুলো কর্পোরেটে কাজ করে আসছি, দেশি বিদেশি। 16 বছরের এক্সপিরিয়েন্স, 12 বছর জব করেছি, 4 বছর ধরে ব্যবসা করছি, এন্টারপ্রেনার হয়েছি। মাঝে মধ্যে মনে হয় আগেই তো ভালো ছিলাম, আবার মনে হয় না এত স্বাধীন ছিলাম না। এখন এই যে স্বাধীনভাবে কাজ করতে পারি, সবচেয়ে মজার ব্যাপারটা হলো আমরা যখন প্রোডাক্ট অ্যানালাইসিস করি, মার্কেটে কি প্রোডাক্ট আসবে, ধরেন আমাদের একটা প্রোডাক্ট হিট করতে 2-3 মাসের মতো সময় লেগে যায়, প্রতি মাসে কোনো প্রোডাক্ট হিট হয় না। এই প্রোডাক্ট যে টেস্টিং চলছে, এই যে আমার ডানে বামে অনেকগুলো প্রোডাক্ট আছে চায়না থেকে নিয়ে আসছি, এগুলো আমি যে ডানে বামে তাকাচ্ছি আর দেখতেছি, এগুলো আমি টেস্টিং করবো। টেস্টিং করার পরে কিছু প্রোডাক্ট হয়তো আপনার হয়তো রিসেন্টলি
ইন নিয়ার ফিউচার, ইন 7 to 10 days or 15 days এর মধ্যে কিছু নতুন প্রোডাক্ট বাংলাদেশে দেখতে পাবেন। এরকম ভাবে কেউ না কেউ নতুন কিছু না কিছু প্রোডাক্ট নিয়ে আসতেছে। যখন আপনি এন্টারপ্রেনার হিসেবে কাজ করবেন, এই জিনিসগুলো খুবই খুবই মজার, খুবই ইন্টারেস্টিং, খুবই এক্সাইটিং। আমি জানি না আমার এই প্রোডাক্টটা, আমি এই এত হাজার টাকার প্রোডাক্ট যে নিয়ে আসছি, এই আমার ডান হাতের প্রোডাক্টটা হিট করবে কি করবে না, আই ডোন্ট নো ইয়েট। ঠিক আছে, কিন্তু এটা আমি টেস্টিং করব, বিভিন্ন ভাবে এটার ভিডিও করব, এটা প্রমোশন করব, এটা কাস্টমারের কাছে পৌঁছানোর চেষ্টা করব, আমি মার্কেটে গ্যাপটা ধরার চেষ্টা করব। আমি চেষ্টা করব এই প্রোডাক্টটাকে কাস্টমাররা দেখার পরে যেন মনে হয় আমি সেল করছি না, তার দেখে মনে হবে আরে আমি তো এটাই আমার দরকার। যখন আমি প্রোডাক্টটা এমন প্রোডাক্ট চুজ করতে পারবো, বা এমন প্রোডাক্ট যেটা মানে ধরেন আমরা অনলাইনে এমন একটা জিনিস আমরা দুর্বাঘাসও বিক্রি করতে পারবো অনলাইনে। দুর্বাঘাস চেনেন? হাত কাটলে, যেখানে ওই আমরা ছোটবেলা গ্রামে যারা বড় হয়েছি, হাত পা কাটলে ওই যে দুর্বাঘাস বা গাঁদা ফুলের পাতা নিয়ে ওটা হাতের মধ্যে একটু ইয়ে করে আমাদের মা বাবা খালা ফুপুরা লাগাই দিতেন। আপনি যদি ঠিক মতো এটাকে প্রমোশন করতে পারেন, সেই দুর্বাঘাসও বিক্রি করতে পারবেন অনলাইনে। ইটস পসিবল। তো দেখাইতে হবে যে ওই জিনিসটার প্রয়োজন আমার আছে। আমি যদি প্রোডাক্টটা দেখার পরে মনে হয় যে আপনি এটা পুশ সেল করছেন, তখন আমি এটা প্রোডাক্ট কিনবো না। কিন্তু প্রোডাক্ট দেখার পরে যদি মনে হয় দিস ইজ দ্য প্রোডাক্ট আই এম লুকিং ফর, এটা এতদিন কই ছিল, তখনই শুধু প্রোডাক্ট সেল হবে। তাহলে প্রমোশনটা এমন হইতে হবে প্রোডাক্টের, যাতে মানুষজন দেখেই বলে এটাই তো আমার জীবনে কমই ছিল। বুঝতে পেরেছেন? So I'm working on that and that's really exciting. Anyways, that's a small bio of mine. আসেন দেখি ই-কমার্স কি। অনেক দূরে চলে গেছি আমরা, ঘন্টাও শেষ হয়ে গেছে। ই-কমার্স হলো ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বা সেবার বেচা কেনা। পড়ে ফেলেছি। এটা ব্যবসা পরিচালনার একটি আধুনিক পদ্ধতি। এটি অনলাইন মার্কেট প্লেস, মোবাইল অ্যাপ, ওয়েবসাইট ইত্যাদির মাধ্যমে পরিচালিত হয়। 1960-এর দশকে অনলাইন ট্রানজাকশন শুরু হয়। 95 সালে অ্যামাজন, ইবে আসে। 2000-এর পরে ইন্টারনেট বাড়ার পরে ই-কমার্সটা ফ্লারিশ করা শুরু করে। আলিবাবা, দারাজ, ইভেলি, পিকাবো জনপ্রিয় প্ল্যাটফর্ম। বাংলাদেশে ই কমার্সের বিকাশ, আমি খুব র্যাপিডলি র্যাপ আপ করছি এই জায়গাগুলা। আর ওই যে মাঝখানে একটা জিনিস বলিনি, সেটাতে গিয়ে একটু সময় স্পেন্ড করবো 5-7 মিনিট। ধরন নিয়ে, কোনটা কি, কোন কোম্পানি কি। ই কমার্সের উত্থান 2000 সালে, 2010-এর পর থেকে ই কমার্সের বৃদ্ধি শুরু হয়। বর্তমানে হাজার না লক্ষ লক্ষ ই কমার্স উদ্যোক্তা আছেন, যাদের মধ্যে 70-80% ঝরে যাচ্ছেন। শুধু প্রপার অভিজ্ঞতা, মার্কেট রিসার্চ এবং ওই যে সোর্সিং এর অপ্রতুলতার কারণে, মানে অভিজ্ঞতার শর্টেজের কারণে। কভার করে ফেলেছি আলহামদুলিল্লাহ। ই কমার্সের উদ্দেশ্য অনলাইন ভিত্তিক সহজ ব্যবসা তৈরি করা, সময় ও খরচ সাশ্রয় করা, পণ্য ও সেবার বিশ্বব্যাপী বাজার তৈরি করা, লোকাল টু গ্লোবাল। বলেছিলাম লোকাল টু গ্লোবাল? না স্যার, এটা নিয়ে বলা হয়নি। ওকে, বলেন তো লোকাল টু গ্লোবাল কি? আমরা কি এটা মানে যেমন যে আলিএক্সপ্রেস, অ্যামাজন এগুলোর মতো, এক্সপোর্টের মতো, মানে এক দেশ থেকে যে কোনো দেশে আর কি গ্লোবালি লেনদেন করা যাবে এই এরকম। গ্রামের যে কোনো একটা প্রত্যন্ত অঞ্চল থেকে হলেও থেকেও বিশ্বের যে কোনো জায়গায় এই প্রোডাক্টটা সেল করা যাবে। বা কেনা যায়। ইম্পোর্ট এক্সপোর্ট আসলে এরকম সরাসরি আসে না, বাট ইম্পোর্ট এক্সপোর্টও এটার সাথে কানেক্টেড। ডেফিনেটলি আমাকে ইম্পোর্ট করতে হবে, এক্সপোর্ট করতে হবে। ধরেন সুন্দরবনের মধু, সুন্দরবনের মধু পৃথিবীতে একটা ভালো ডিমান্ড আছে। সিলেটের সাতকরা নাম শুনেছেন? না স্যার। লন্ডনে এই সাতকরার প্রচুর ডিমান্ড। এটা শুধুমাত্র পৃথিবীতে একটা দেশেই হয়, একটা জায়গায় হয়, সেটা হলো সিলেট। অন্যান্য দেশের লোকজনটা খেতে পারে না বলে এটা ফেলে দেয়, তিতা বলে এটা ফেলে দেয়, কিন্তু সিলেটের মানুষ এটা প্রসেস করতে পারে। আমি লোকজন বলে যে আম ফ্রম সিলেট, সো এটা সম্পর্কে আমার ভালো ধারণা আছে। লোকজন বলে যে ওটা পৃথিবীতে আর কোথাও পাওয়া যায় না। আমি বললাম রং, পৃথিবীতে অন্য কোথাও এটা প্রসেস করতে পারে না বলে লোকজন এটা বুনো ফল মনে করে এটা ফেলে দেয়। সিলেটের মানুষ এটা প্রসেস করতে পারে বলে এটা আমরা খাই। কদম ফুল আছে না, কদম ফল, জীবনে কেউ খেয়েছেন কদম ফল? কি আপনারা জানেন যে কদম ফলটা খাওয়া যায়? আজকে ফল হয় নাকি? এই যে আরেকজন বলছে কদম ফল হয় নাকি। ইয়েস, দ্যাটস দ্য সিনারিও। আমরা
একটা ফল হয় এবং সেই ফলটা খাওয়া যায় এবং সেই ফলটা মিষ্টি মজার, কিন্তু সেই ফলটা সাধারণত বাঁদর খায়, মানে বান্দর। কিন্তু এটা মানুষের জন্য হার্মফুল নয়, এটা বাজারে পাওয়া যায় না, কিন্তু বাংলাদেশের কোনো কোনো অঞ্চলে মানুষ এটা খায়। তাহলে অন্য অঞ্চলের মানুষ জানেই না যেটা খাওয়া যায়, কিন্তু কোনো না কোনো অঞ্চলে মানুষ এটা খাচ্ছে। সো এই আমাদের নেচারে বা প্রকৃতিতে যেসব জিনিস আছে সেটা কোনো না কোনো ভাবে এটাকে প্রসেস করে, যেটা ক্ষতিকর নয় সেটা কোনো না কোনো ভাবে প্রসেস করে কেউ না কেউ এটাকে ইউটিলাইজ করছেন। ঠিক আছে, তো এখন সেই প্রোডাক্ট গুলা পৃথিবীর কোথাও না কোথাও তার ডিমান্ড আছে, সেসব জায়গায় আমরা পাঠাইতে পারি কিভাবে? অনলাইনের মাধ্যমে। এখন সিলেটের বা সুন্দরবনে যে মধুটা আছে এটা ওই ভদ্রলোক জানবেন কিভাবে, পাবে কিভাবে? ইউএস এর নিউ ইয়র্কের ব্রঙ্কসে যে বা ইয়েতে কুইন্সে যে ভদ্রলোক বসে আছেন, উনি এই সুন্দরবনের মধু খাওয়ার ওনার খুব ইচ্ছে। এখন উনি সুন্দরবনের মধু উনি অর্ডার দিবে কিভাবে? উনি ইউটিউবে দেখেছে পৃথিবীতে সুন্দরবনের মধু সবচেয়ে সেরা মধু, এখন উনি খাবে কিভাবে? উনি তখন সুন্দরবনের মধু হাউ টু ফাইন্ড, হাউ টু পারচেজ অনলাইন লিখে সার্চ করবে, তখন বাংলাদেশের ওয়েবসাইট গুলা ওখানে ভিজিবল হবে, তাই না? তখন উনি অর্ডার করবেন এবং সেটা ইন্টারন্যাশনাল শিপমেন্ট হবে। এই যে বাংলাদেশের একটা প্রোডাক্ট আমরা ইউএসএ তে পাঠাইলাম এই যে অনলাইনের মাধ্যমে, এটা একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টের এখানে বাংলাদেশ, আমি যে সাতকরার কথা বলেছি এখানে অনেকে সাতকরার নামই জানেন না। এটা জাম্বুরার মতো একটা, বা লেবুর চেয়ে বড়, জাম্বুরার চেয়ে ছোট। জাম্বুরা দেখেছেন? বা বাতাবি লেবু, বাতাবি লেবু না, জাম্বুরা কি বলে জানি না, ওটার চেয়ে ছোট একটা একটা ফল, যেটা তরকারিতে দিয়ে খাওয়া হয় বা আচার বানানো হয়, কিন্তু এটা অন্য আমের আচারের মতো মুখে দিয়ে খেতে পারবেন না, এটা তিতা। এটা ফ্রেগ্রেন্স বা এসেন্স হিসেবে এটা ইউজ করা হয়। ঠিক আছে, এনিওয়েজ, তো এই যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটা প্রোডাক্ট, যিনি বলছিলেন প্রত্যন্ত অঞ্চল শব্দটা ইউজ করেছেন এবং আই রিয়েলি লাভ দ্য ওয়ার্ড। প্রত্যন্ত অঞ্চলের প্রোডাক্টটাকে আমরা গ্লোবালি সেল করতে পারছি এই অনলাইনের মাধ্যমে। 24 আওয়ার্স, যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো অবস্থায় আমরা জিনিসটা কিনতে পারছি। আর কি? ব্যবসা পরিচালনা, স্বচ্ছতা, আমরা প্রোডাক্টটা দেখে কিনতে পারছি। কথা বলেন আপনারা, আমি কথা বলতে বলতে আমার গলা ব্যথা হয়ে যাচ্ছে। এখন বলেন আপনাদের অভিজ্ঞতা। অভিজ্ঞতা তো শুনেছিলাম কি? জি স্যার। আর কোনো অভিজ্ঞতা আছে? কোনো নেগেটিভ, পজিটিভ, এনিথিং এলস? 1 মিনিট আপনারা বলেন, আমি 1 মিনিট চুপ করে থাকি। জি ভাই, একটা অভিজ্ঞতা আছে। অবশ্যই শেয়ার করেন। আমার অভিজ্ঞতা হচ্ছে মানে তখন প্রথম আমি ফার্স্ট টাইম অর্ডার দিচ্ছি দারাজ থেকে। দারাজে একটা প্যান্টের দাম ছিল মাত্র 170 টাকা। মানে দারাজে ওইখানে যেই প্রোডাক্টের যেই ফটো দিছে ওটাতে মানে একবারে মনে হচ্ছে যে অনেক দামি একটা প্রোডাক্ট, অনেক ভালো হবে। কিন্তু যখন আসছে তখন আমি মানে একবার পরার পরে ওইটার দিকে আর তাকাইও না। 170 টাকার প্রোডাক্ট আর কি, প্যান্ট। এটা কত সালের কথা? এটা মেবি 3 থেকে 4 বছর আগে হয়। 3 থেকে 4 বছর আগে। ওকে, আপনার ওই এই যে 3 থেকে 4 বছর আগে আপনার বাসার পাশের যেই কাপড়ের সবচেয়ে চিপ যে দোকানটা আছে সেইখানের যেই প্যান্টটা পাওয়া যায় সেটার দাম কত ছিল? তখন 400-500 টাকা বা এরকম ছিল। আমরা সবাই এক বাক্যে বলি, লোভে পাপে মৃত্যু। 170 টাকার প্যান্ট আপনি দিলে 500 টাকা দিয়ে লোকাল দোকানে পাওয়া যায়। আপনি 170 টাকা দিয়ে প্যান্ট কিনে আপনি আশা করেন কিভাবে সেটা আপনি এক মাস পরে পরবেন? ওদের মার্কেটিং যেরকম ছিল, ভিডিও ফুটেজ বা ফটো অনেক ভালো লেগে গেছে প্যান্টটা। যেকোনো প্রোডাক্টই একদম নতুন অবস্থায় যদি আমরা ছবি তুলি এবং ভালো লাইটিং দিয়ে যদি ছবি তোলা যায়, এটা প্রোডাক্ট ফটোগ্রাফি একটা ভালো মেজর পার্ট কিন্তু এর জন্য, অনলাইন ব্যবসার জন্য। তখন এটাকে খুবই লুক্রেটিভ মনে হয়। আর এটা তো ফ্যান্টাস্টিক, এটাই তো আমি অ্যামাজনে দেখেছিলাম। ওই যে আমি বললাম না, প্রোডাক্টটা দেখে মনে হবে যে এটাই আমার জীবন, এটাই বাকি ছিল। এটাই, তুমি কোথায় ছিলে এতদিন? এই প্রোডাক্টটাই আমার লাগবে। বুঝতে পেরেছেন? ওই ফটোগ্রাফির কারণে বা প্রোডাক্টের প্রেজেন্টেশনের কারণে। এনিওয়েজ, আপনি যদি সেই সেলারকে 4-5 বছর আগে, তখন তো সেলারের সাথে কথা বলা যেত না, এখন দারাজের সমস্ত সেলারের সাথে কথা বলা যায়।
আপনি হয়তো সেই সেলারকে যখন আপনি ফোন দিবেন বা মেসেজ করবেন, তখন তো সে বলবে ভাই 170 টাকা এর চেয়ে ভালো জিনিস আর কি পাবেন, এটাই তো বলবেন, না আর কিছু বলবে? এটাই বলবে। হুম। এটাই বলবে স্যার। যাক, আমি অনেক কথাই বলছি, আপনারা কেউ মাইন্ড করেন না আমার কথায়। জাস্ট জিনিসটাকে একটু ইন্টারেক্টিভ করার জন্য একটু বলছি। ঠিক আছে, এই হে ক্লিক করে ফেললাম আগে। আচ্ছা যাক, বলে ফেলেন এবার দারাজ কোনটা এই পাঁচটার মধ্যে? ভাবছিলাম আগে কথা বলে আমরা ক্লিক করবো, ক্লিক তো করেই ফেলেছি B2C যখন। হ্যাঁ, B2C B2C। B2C, আর কেউ কিছু বলবেন? B2C, হ্যাঁ, B2C। B2C ছাড়া আর কোনো কিছু কেউ বলবেন? B2C যারা, তারা B2B হিসেবেও কাজ করে, কারণ অনেক স্মল উদ্যোক্তারাও তো দারাজ ব্যবহার করতেছে তাদের বিজনেস রান করার জন্য। মার্কেট প্লেস। না এই পাঁচটার মধ্যে বলতে হবে। আচ্ছা, এইটা যিনি বললেন, B2B স্যার, B2B। আমি আমার ব্যবসার জন্য যদি দারাজ থেকে প্রোডাক্ট কিনে থাকি, সেটা দারাজ আমাকে সিঙ্গেল ইউজার হিসেবে বা এন্ড ইউজার হিসেবে প্রোডাক্ট দিচ্ছে, সে আমাকে ব্যবসায়ী হিসেবে প্রোডাক্ট দিচ্ছে না। আমার কথা বুঝতে পারছেন? আমি দারাজ থেকে একটা প্রোডাক্ট দেখে ভালো লাগলো, আমার এলাকায় একটা ধরেন একটা মোবাইলের দোকান আছে বা আমার একটা একটা শোরুম আছে, দারাজের প্রোডাক্ট থেকে ভালো লেগেছে এবং আমি দেখলাম যে এই প্রোডাক্টটা আমার এলাকায় চলবে। আমি চিন্তা করলাম এটার দাম 295 টাকা, আমি দারাজ থেকে যদি 5 পিস কিনি, আমার এলাকায় সেটা আমি 400 টাকায় বিক্রি করতে পারবো, ডেলিভারি চার্জ সহ বা সবকিছুর পরে আমার মোটামুটি 500 টাকায় বিক্রি করতে পারবো, 400 টাকা হলে হবে না, 500 টাকায় বিক্রি করতে পারবো, মোটামুটি 100 টাকা করে লাভ হবে। আপনার এলাকায় ওই জিনিসটা কেউ কেনে না বা এখনো জানে না এটা সম্পর্কে। এটা তো দারাজ তো আপনার ব্যবসায়ী হিসেবে আপনার কাছে প্রোডাক্টটা সেল করেনি, করেছে কি? আপনার না, ক্ষুদ্র উদ্যোক্তারা অনেক সময় দারাজ থেকে ডিসকাউন্টে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ধরেন আমার কাছে একটা প্রোডাক্ট আছে, আমি যখন বললাম না 4000 পিস সেল করেছি আলহামদুলিল্লাহ একটা প্রোডাক্ট, সেই প্রোডাক্টটা ধরেন 100 পিস রয়ে গেছে, এই 100 পিসের জন্য আমি বুস্টিং চালাবো, ঝামেলা করতে দরকার নেই। দারাজ যে ডিসকাউন্ট দিয়ে ওইটা আমি এমনি সেল করেছিলাম 490 টাকা, দারাজে আমি এটা 300 টাকা দিয়ে আমি ছেড়ে দিয়েছি, কারণ আমার তো বুস্টিং খরচটা ঝামেলা নাই। দারাজ তার মার্জিন কাটার পরে আমার 220 টাকা আমার কেনা, 220 টাকা উঠে যাচ্ছে, আমি আলহামদুলিল্লাহ আমার দাম পেয়ে গেছে, আমি প্রোডাক্টটা ছেড়ে দিলাম। ওখান থেকে আপনি কিনে নিয়ে ওই 10 পিসই বা 100 পিস ছিল, ওগুলো আপনি আমার কাছ থেকে কিনে ফেললেন, কিনে নিয়ে আপনি ব্যবসা করলেন, আপনার ব্যবসার জন্য এটা ঠিক আছে। কিন্তু দারাজ তো আপনাকে ব্যবসায়ী হিসেবে কোটেশন দিয়ে প্রোডাক্ট সেল করেনি। কোটেশন দিয়েছে যে আপনি 1 পিস নিলে এত টাকা, 100 পিস নিলে আপনি তাকে বলেছেন ভাই আমি 100 পিস নিব, তারপরে বলেছেন না 100 পিসের নিলে 250 টাকা, আপনি বলেছেন না 200 টাকা দিব, এরকম তো কিছু হয়নি, আপনি ওটাই জাস্ট কিনে নিয়ে আসছেন বিয়েতে। সো কোটেশন দিয়ে সাধারণত B2B টা হয়ে থাকে। আমরা যখন প্রোডাক্ট বাল্কে কিনি, ফ্যাক্টরি থেকে কিনি বা ইম্পোর্টারের কাছ থেকে কিনি, তখন নেগোশিয়েট করি। ঠিক আছে, এটা বিজনেস টু বিজনেস। B2C হলো বিজনেস টু কনজিউমার, ডিরেক্টলি এন্ড ইউজার। C2C বাংলাদেশে বলেন, C2C কোন কোম্পানি আছে, কোন ই কমার্স আছে? বলেন, খিদে লাগছে, তাতেই বলেন। ইক্রয়.com। ticroy.com, ফ্যান্টাস্টিক। আর কেউ? আর কোনটা আছে বা ছিল? 100 জনই জানেন না, কিন্তু কেউ রেসপন্স করছেন না, তাহলে বলেন। OLX.com বাংলাদেশে নাই। হ্যাঁ, আসছিল OLX.com, বুঝতে ক্লিকবিডি। আর কেউ? বিক্রয়.com ছিল। আর এই যে দেখেন, কই এই যে দেখেন, বিক্রয়.com এর পাশে একটা নাম ছিল এখানেই.com, সেটা বন্ধ হয়ে গেছে। তারা যাওয়ার আগে বাংলাদেশে 127 কোটি টাকা ইনভেস্ট করে দিয়ে গেছে এবং একদিনের নোটিশে কোম্পানি বন্ধ করে তারা বাংলাদেশ থেকে চলে গেছে। তখন আমি ওই কোম্পানির ফাইন্যান্স ম্যানেজার হিসেবে কাজ করছিলাম, যেটাতে ওই যে OLX একজন SMS করলেন না, মেসেজ করলেন যে এটার মেইন পার্টনার ছিল টেলিনর, শিপস্টেট হলো আপনার ইউরোপিয়ান একটা মিডিয়া বাইং হাউস, আর OLX সম্ভবত চিলির কোম্পানি। এই OLX বাংলাদেশে যখন আসে তখন বিক্রয়.com অলরেডি এক্সিস্ট করছে, এখানেই.com বিক্রয়.com এর সাথে ফাইট করছে। OLX যখন বাংলাদেশে নামলো তখন এই
টেলিনর আর শিপস্টেট মিলে ওএলএক্স এর কাছে গেল, গিয়ে বললো ভাই বিক্রয়.কম বাংলাদেশে 1 নম্বরে বসে আছে, আমরা বিক্রয়.কম এর সাথে অনেক কষ্ট করতেছি, পারতেছি না, তুমি নতুন করে ওএলএক্স এসে যদি আমার মার্কেট খেয়ে ফেলো তাহলে সার্ভাইভ করতে পারবো না, আসো আমরা 3 জন মিলে আমরা 2 জন মিলে মার্জ করে ফেলি। তখন কি করলো, এই ওএলএক্স মানে এখানে.কম ওএলএক্স এর শেয়ারটা কিনে ফেললো বাংলাদেশে, কিনে তারা মার্জ করে শুধু এখানে.কম নামেই রান করলো। এটা এখানে.কম এর স্ট্র্যাটেজি ছিল যে বাংলাদেশের নতুন কোনো C2C আসতে দিবে না তারা, কারণ তারা বিক্রয়.কম বিট করতে চায়। এনিওয়েজ তখন বাংলাদেশের মার্কেট রেডি ছিল না এবং বিক্রয়.কম এখানে.কম থেকে এত আগে চলে গিয়েছিল যে এখানে.কম টেলিনর, শিপস্টেট, ওএলএক্স এর মতো পৃথিবীর বৃহত্তম 3টা জায়ান্ট থাকার পরেও বিক্রয়.কমকে তারা বিট করতে পারেনি। বিট করতে না পেরে বাংলাদেশ থেকে ব্যবসা বন্ধ করে চলে গেছে। এটা স্যাড স্টোরি। আমাদের সেই অফিসের ভেতরে, শুধু অফিসের এক্সাম্পলটা দেই, সেই অফিসের ভেতরে ছিল সুইমিং পুল, গুলশানে অফিস ছিল, অফিসের ভেতরে ছিল টেবিল টেনিস, এটা জাস্ট অফিসের ভেতরে ডুপ্লেক্স একটা অফিস ছিল, এটা গুলশান 1 আর ইয়ের মাঝখানে, পুলিশ প্লাজার মাঝখানে। এত জোস ছিল অফিস এবং এনভায়রনমেন্ট ছিল। আমি যখন প্রথম জয়েন করার পরে মনে হচ্ছিল এটা আমি কোথায় আসলাম। 6টা বাজছে, আমি কাজ করতেছি, আমার সুপারভাইজার যিনি ছিলেন কান্ট্রি সিএফও উনি আসলেন, এসে বলে নিমাম, উনি ধাক্কা আস্তে করে পিছন থেকে পুশ করে আমার ল্যাপটপের স্ক্রিনটা বন্ধ করে দিলেন। প্রথম দিনই যে বলছে, ইমাম ইউ হ্যাভ এ ফ্যামিলি, নাও ইটস এ ফ্যামিলি টাইম, গেট আপ, I want to see you 9 sharp at the morning. আমি অবাক হয়ে তাকিয়েছিলাম, এটা কোথায় আসলাম, কাজ শেষ হয়নি। বললাম ভাই আমার তো কাজ শেষ হয়নি। সো হোয়াট, তোমার ফ্যামিলি আছে না? মানে আই রিয়েলি মিস দোজ ডেজ। এরকম একটা এনভায়রনমেন্ট আমি আমার অফিসে এরকম করে দেই। আমি সবাইকে বলি যে টাইম শেষ হয়ে গেছে, এই যে 10টা শিফট শেষ হয়েছে, একটা ছেলে এই মাত্র এসে যে নক করে বলে গেল আমি এখন অফিসে আছি, ভাই 10টা বেজে গেছে, আমি বেরোচ্ছি। ঠিক আছে, যাও, চলে যাও, দাঁড়িয়ে থাকার দরকার নেই। আপনারা যখন উদ্যোক্তা হবেন, এন্টারপ্রেনার হবেন, তখন মনে রাখবেন আপনার স্টাফদেরও ফ্যামিলি আছে, তাদেরও ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে চায়। যাক, ইররিলেভেন্ট অনেক কথা বলে ফেললাম। আমরা তো এখানে ছিলাম, সরি। তারপরে বলেন C2B কি? C2C হলো বিক্রয়.কম, এখানে.কম, এখন শুধু বিক্রয়.কমই আছে। OLX C2C, ক্লিক ভিডিও B2B C2C ছিল মনে সম্ভবত। C2B কে বলেন? কনজিউমার টু বিজনেস। এনি আইডিয়া? নো স্যার। আমার চ্যাট জিপিটির সেনানীরা কোথায় গেল? স্যার চ্যাট জিপিটিতেই গেছিলাম আপনার মধ্যে। C2B হলো কনজিউমার টু বিজনেস। আপনারা যেই সিএসসি তে পড়াশোনা করছেন বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন, আপনারা তো ফ্রিল্যান্সিং সম্পর্কে ডেফিনেটলি আপনারা জেনেছেন। হ্যাঁ, চ্যাট জিপিটি বলেছে কন্টেন্ট ক্রিয়েটর, ইনফ্লুয়েন্সার। কন্টেন্ট ক্রিয়েটর যখন অন্য কারো প্রোডাক্ট দিয়ে কন্টেন্ট ক্রিয়েট করবে এবং সেই প্রোডাক্ট সেল হলে পরে সে এখান থেকে একটা মার্জিন পাবে বা অ্যামাউন্ট পাবে, তখন গিয়ে এটা C2B হবে। ইনফ্লুয়েন্সাররা যখন অন্য কারো প্রোডাক্ট সেল করবে তার পেজে এবং সেখানে সেই লিঙ্কে ক্লিক করার পরে সেই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট সেল হবে, তাহলে সেটা মার্জিন পাবে, তখন গিয়ে এটা C2B হবে। কিন্তু আপনি যদি সরাসরি এই প্রোডাক্টের কথা শুনে সেই কোম্পানির পেজে গিয়ে কিনে ফেলেন, তাহলে এই কন্টেন্ট ক্রিয়েটর বা এই ইনফ্লুয়েন্সার কোনো টাকা পাবে না, তখন তার এই লাভ হলো না কিছু, বুঝতে পারছেন? সেখান থেকে কোনো ট্রানজাকশন পেল না, তাকে কোনো আর্থিকভাবে বেনিফিটেড হইতে হবে। ঠিক আছে, আমরা ফাইবার, ফ্রিল্যান্সার, আপওয়ার্কে আমরা যে কাজগুলো করি, আমরা আমাদের কাজগুলো দেই, অথবা ওখানে যে কাস্টমার বা যে কোম্পানিগুলো আছে তারা আমাদের কাছ থেকে আমাদের সার্ভিস কেনে। ঠিক আছে, এটা হলো C2B। আর G2C বলেন, কে বলবেন? তাড়াতাড়ি, সময় 3 সেকেন্ড। 1, 2, 3। টেলিমেডিসিন সেবা, বিভিন্ন সেবা আছে। বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল হতে পারে। কোনটা? G2C, জিটা কি? আমি G2C explanation দিইনি। এক্স্যাক্টলি, গভর্নমেন্ট টু কনজিউমার, গভর্নমেন্ট টু সিটিজেন, সিটিজেন, গভর্নমেন্ট টু সিটিজেন, গভর্নমেন্ট টু সিটিজেন। হ্যাঁ, গভর্নমেন্ট টু এন্ড ইউজার। এন্ড ইউজারদেরকে সাধারণত আমরা কনজিউমার বলি। গভর্নমেন্ট আমাকে যে সেবা দিচ্ছে সেটা আমি কনজিউম করছি। সিটিজেন ঠিক আছে, কিন্তু সিটিজেন হিসেবে
কনজিউমার কাকে বলে? আমরা যখন কনজিউম করছি, কোনো কিছু নিচ্ছি, ইউজ করছি, ব্যবহার করছি, তখন আমি কনজিউমার, আমি কনজিউম করছি। তাহলে গভর্নমেন্ট যে আমাকে ইলেকট্রিসিটি দিচ্ছে, সেই ইলেকট্রিসিটি আমি ইউজ করছি, করে তাকে পেমেন্ট করছি। আমি সেবা নিলাম, নিয়ে তাকে পেমেন্ট করলাম। এটা হলো G2C। গভর্নমেন্ট আমাকে একটা জিনিস দিল, আমি তাকে পেমেন্ট করলাম। আমি ইউনিভার্সিটির ধরেন ফর্ম ফিল আপ করলাম, সেটা পেমেন্ট করলাম, সেটা হইতে পারে। আমি ট্যাক্স পে করলাম, এই যে এখন হ্যাঁ নভেম্বরের 13 তারিখ হয়ে গেছে, আমার তো ট্যাক্স রিটার্ন জমা দিতে হবে, তো ভুলেই গেছিলাম। থ্যাংক ইউ, এই সেশনের কারণে মনে পড়লো। এই যে ট্যাক্স রিটার্ন জমা দিব আমরা। আমি সারা বছর ইনকাম করেছি, গভর্নমেন্ট বিভিন্ন ধরনের বেনিফিট দিয়েছে, এখন আমি যা ইনকাম করেছি সেটার উপরে গভর্নমেন্টকে আমি ট্যাক্স দিব, রিটার্ন জমা দিব, আমার আয় ব্যয়ের হিসাব জমা দিব। সেই টাকা দিয়ে পদ্মা সেতু হবে, তাই না? জি স্যার, কিছু অংশ বিদেশে পাচার হবে। বর্ণবিদ্ধ পালাবে কিছু কি হবে? একটা বড় অংশ কিছু বিদেশেও অংশ পাচার স্যার হবে। রাজনীতি নিয়ে পালিয়ে যাবে। আচ্ছা, এনিওয়েজ আমরা কি বুঝতে পেরেছি? B2B, B2C, C2C, C2B, G2C। Yes, sir. কারো জি কোনো স্যার। কোশ্চেন আছে? তাহলে আমরা নেক্সট স্লাইডে যাব। স্যার, যেমন হচ্ছে গিয়ে এই যে অনেক সংস্থা আছে যেগুলো হচ্ছে গিয়ে সরকারি থেকে টাকা নিয়ে বিভিন্ন হচ্ছে কি সিটিজেনদেরকে সাহায্য করে থাকে বা তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকে স্যার, সেটাকে কি বলা যায়? তারা টাকা নিচ্ছে এবং সে সিটিজেনকে, এটা হলো G2B, টেন্ডারের মাধ্যমে এটা নিয়ে থাকে। G2B। G2B সেটা টেন্ডারের মাধ্যমে হয়। কোম্পানিগুলো টেন্ডার নেয় না, অমুক ট্রেডার্স, অমুক ট্রেনিং ইনস্টিটিউট। জি আমি স্যার। আমি যেমন এখন ইউনিসেফের আন্ডারে ইউসেপের একটা ট্রেনিং করাচ্ছি, আমার একটা ট্রেনিং ইনস্টিটিউট আছে। তো ওখানে আমি এখন যেরকম তারা বলে দিয়েছে যে একদম পভার্টি লেভেলে যারা আছেন তাদেরকে, যাদের ইনকাম মান্থলি এই মুহূর্তে ধরেন যারা স্কুল ড্রপ আউট বা কলেজ ড্রপ আউট, তাদেরকে কম্পিউটার শিখাইতে হবে। এবং তাদেরকে, তাদের মধ্যে থেকে যারা কলেজ ড্রপ আউট বা ইউনিভার্সিটি ড্রপ আউট, তাদেরকে ডিজিটাল মার্কেটিং শিখাইতে হবে। সো ওগুলোর ব্যাচের ক্লাস আমি নিচ্ছি। তো এখানে যেটা হচ্ছে যে আমরা বিট করছি, আমরা আমাদের এক্সপার্টাইজ দিয়ে গভর্নমেন্টের কাছে, ওই ইউসেফ বা ইউনিসেফের কাছে আমরা পেপারস পাঠাচ্ছি, তারা দেখতেছে। 10টা-15টা কোম্পানি অ্যাপ্লাই করেছে, আমাদের সাথে সম্ভবত 13-14টা কোম্পানি অ্যাপ্লাই করেছিল, 4টা কোম্পানিকে কাজ দিয়ে 5টা কোম্পানিকে কাজ দিয়েছে, আলহামদুলিল্লাহ তাদের মধ্যে আমরা একজন। তো এই যে আমরা করছি, তাদের থেকে, সরকার থেকে আমরা টাকা নিয়ে সরকারের সিটিজেনকে, টাকাটা কে নিচ্ছে? আমরা নিচ্ছি। সার্ভিস কে দিচ্ছে? আমরা দিচ্ছি। তাহলে আমরা কারা? আমরা কোম্পানি। আর দিচ্ছে কে? গভর্নমেন্ট। টাকা দিচ্ছে কে? গভর্নমেন্ট। তাহলে এটা হলো G2B, গভর্নমেন্ট থেকে আমাদের কাছে আসছে। আমরা 15 জন অ্যাপ্লাই করেছি বা 17 জন অ্যাপ্লাই করেছি, তার মধ্যে থেকে 4-5 জনকে দিয়েছে। তাহলে আমরা টেন্ডারের মাধ্যমে কাজটা পেলাম। টেন্ডার না ঠিক, ওটা আমরা জাস্ট আমাদের প্রোফাইল দেখে, এক্সপার্টাইজ দেখে বা অভিজ্ঞতা দেখে তারা কাজটা দিয়েছে। গভর্নমেন্ট কার জন্য করছে? তার সিটিজেনের জন্য করছে। এখানে সিটিজেনের কিছু নাই, সিটিজেন সেবা নিচ্ছে, চ্যারিটি নিচ্ছে। সিটিজেন যেটা নিচ্ছে সেটা কি? চ্যারিটি। আর আমাদের মধ্যে যেটা হচ্ছে সেটা হলো G2B, গভর্নমেন্ট টু বিজনেস। গভর্নমেন্ট আমাকে, একটা ব্যবসা প্রতিষ্ঠানকে কাজ দিয়েছে। জি ফাইজা। স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে রিসেন্টলি আমরা একটা প্রজেক্ট দাঁড়া করাইছিলাম আর কি। তো ওই প্রজেক্টটারও একটা হচ্ছে বিজনেস মডেল দাঁড়া করানো লাগতো। তো আমি হচ্ছে গুগল বা চ্যাটজিপিটি ঘাটাঘাটি করে যতটুকু বুঝছিলাম যে ওইটা মানে আমাদের যে প্রজেক্ট আইডিয়াটা ছিল ওইটা কিছুটা বিজনেস টু গভর্নমেন্ট টু সিটিজেন, এরকম কি কোনো টার্ম আছে? এটা তো আমরা বলতে পারি যে গভর্নমেন্ট হতে পারে না G2B2C। না মানে আমরা বিজনেসটা গভর্নমেন্টকে দিচ্ছি বিকজ যাতে হচ্ছে গভর্নমেন্ট সিটিজেনকে এটা যখন, কনজিউমারকে আচ্ছা, সেবা এটা দিতে যখন পারে। সি হবে, কিন্তু সি কে যখন সে ব্যবসায়, দেখেন বুঝেন কথাটা, কিন্তু কমার্স আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে এখানে। সি যদি আপনার কাছ থেকে গভর্নমেন্ট যেই সার্ভিসটা নিচ্ছে, যে প্রজেক্টটা আপনি গভর্নমেন্ট থেকে করছেন, সেটা আপনি সি কে দেওয়ার কারণে গভর্নমেন্টকে পেমেন্ট করতে হচ্ছে। এখন বুঝেন, আমি মিটার বানাই, ইলেকট্রিক যে প্রিপেড মিটার যেসব কোম্পানি বানায়, আর গভর্নমেন্ট কি করলো? প্রিপেড মিটার আমার কাছ থেকে নিল টেন্ডারের মাধ্যমে, নেওয়ার পরে আপনাকে দিল, আপনি সেই মিটারের টাকাটা গভর্নমেন্টকে শোধ করলেন। তাহলে এটা হলো G2B2C। সো বেসিক্যালি B2G2C না হয়ে G2B2 মানে সরি যেভাবেই হোক, যেভাবেই হোক, মানে যে সি তখনই আসবে যখন সি পেমেন্ট করবে সে সার্ভিসের বিনিময়ে। কিন্তু আমি এখন যেটা করছি, আমার ট্রেনিং ইনস্টিটিউট, সেটা সি তো চ্যারিটি হচ্ছে, সি এর জন্য সেটা চ্যারিটি, সি এর জন্য সেটা ব্যবসা নয়। আমার সাথে গভর্নমেন্টের ব্যবসা হচ্ছে, কিন্তু
যখন এই শিক্ষার জন্য ওই আম, ওই যারা প্রার্থী কি বলে স্টুডেন্ট আছে, তারা যদি গভর্নমেন্টকে পেমেন্ট করে তখন এটা G2B2C হয়ে যাবে। আচ্ছা, তাহলে যদি এরকম হয় যে আমার যে প্রজেক্টটা আছে সেখানের মধ্যে দুই ধরনের কনজিউমার আছে, এক ধরনের কনজিউমার পে করবে, আরেক ধরনের কনজিউমার শুধুমাত্র ওই সার্ভিসটা গ্রহণ করবে, বাট ওই পুরো সার্ভিসটা হচ্ছে গভর্নমেন্টের, তাহলে তো এটা হচ্ছে ওই G2B2C হচ্ছে, তাই না? যেহেতু এখন একটা যারা গ্রহণ কনজিউমার করবে, পে করতেছে। যারা পেমেন্ট করবে তারা কারা? স্যার এটা হচ্ছে ট্যাক্স আর টেন্ডার নিয়েছিল তো, যারা টেন্ডারের জন্য অ্যাপ্লাই করবে তারা ওই অ্যাপ্লাইয়ের জন্য পেমেন্ট করবে, এরকম একটা সিস্টেম ছিল আর কি। ওটা তো আচ্ছা আচ্ছা, এটা নিয়ে একটু ডিটেলসে দেখতে হবে, কারণ আবার এন্ড ইউজার মানে যারা যারা পেমেন্ট করবে না, যারা ইউজ করছে তারা কারা? তারা জাস্ট নর্মাল সিটিজেন্স। যাতে এখানে 4টা পার্টি ইনভলভ। আপনি প্রজেক্টটা গভর্নমেন্টকে দিচ্ছেন, যেমন বুয়েট মনে করেন যে ট্রাফিক সিগন্যালের ব্যাপারটা, বুয়েট গভর্নমেন্টকে বললো যে এরকম একটা জিনিস আমি বানাচ্ছি, তুমি এটা ইউজ করো, একটা কথা বলছি। গভর্নমেন্ট কি করলো, সেটা ওখানে ইয়ে করলো, ইমপ্লিমেন্ট করার কারণে সাধারণ মানুষজন এটা ইউজ করতে পারছে। এখন গভর্নমেন্ট যখন ইমপ্লিমেন্ট করতে গেল, তখন ওখানে যে ইনস্ট্রুমেন্ট গুলোর প্রয়োজন আছে, সিস্টেম বানিয়েছে বুয়েট। এই জন্য বুয়েটের শিক্ষকদের ধরেন আলাদাভাবে একটা পেমেন্ট করা হয়েছে, বা ওই টিমটাকে আলাদাভাবে পেমেন্ট করা হয়েছে। গভর্নমেন্ট সেটা কিনেছে বুয়েট থেকে, কিনে সে কি করেছে, টেন্ডার দিয়েছে, দিয়ে বলেছে ওই যে ওইখানে যে পাইপ আপনার যে রেড লাইট বা যে সিগন্যাল, যেটা সিগন্যাল বাতির যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে, সিস্টেমটা না, ইনস্ট্রুমেন্টটা কেউ না কেউ টেন্ডারের মাধ্যমে নিয়েছে। তাহলে ওটাও কিন্তু একটা ব্যবসা। আলটিমেটলি গভর্নমেন্ট থেকে ওই ল্যাম্প পোস্টের বা ইয়ের যে ম্যাটেরিয়াল গুলা, সেটা কেউ না কেউ টেন্ডারের মাধ্যমে করছে, সে লেনদেন করছে গভর্নমেন্টের সাথে, আর সিটিজেন রাস্তায় যারা চলাফেরা করছে তারা বেনিফিটেড হচ্ছে, তারা পাচ্ছে। এখানে অনেক পার্টি ইনভলভ। আপনি এখন এটা কি বলবেন বলেন? মানে আমি হচ্ছে এটা যতটুকু আলাদা আলাদা প্রজেক্ট আপনার সাথে, এটা ওই যে যারা গভর্নমেন্ট থেকে টেন্ডার নিচ্ছে তারা কি সরাসরি সম্পৃক্ত না? তাহলে আপনার সাথে গভর্নমেন্টের হয়ে যাবে, আর গভর্নমেন্ট থেকে ওদের হবে। তাহলে আপনি বলবেন B2G আর G2B, আলাদা হবে, দুইটা হবে। তো আলাদা আলাদা দুটো লিখতে হবে, আর একসাথে লিখতে পারবো না। আচ্ছা, ওর সাথে আপনার সরাসরি কোনো কানেকশন নাই। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি। ওর সাথে শুধু গভর্নমেন্টের কানেকশন, আমার সাথে শুধু গভর্নমেন্টের কানেকশন। আপনার সাথে আলাদা গভর্নমেন্টের কানেকশন। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা তাড়াতাড়ি শেষ করি। হ্যাঁ হাই 22 হয়ে গেছে, বলেন কি? আচ্ছা, ই কমার্সের উপাদান নাই, শিখে ফেলেছি, ওয়েবসাইট অ্যাপ বলে ফেলেছি, পেমেন্ট সিস্টেম দিয়ে আলোচনা করে ফেলেছি, গ্রাহক সেবা 24/7 বলেছি, লজিস্টিক সম্পর্কে বলেছি, বলেছি না, সাপ্লাই চেইন, ওই যে সোর্সিং করতে হবে আর হোম ডেলিভারি করবে, আপনার পেমেন্ট করে দেবেন মাঝখানে। তাহলে লজিস্টিক তো ফুল বলে ফেলেছি। আপনি খুব চিপে কিনতে হবে। আপনি ব্যবসা করার সময় সবসময় মাথায় রাখবেন যে আপনি কখনো বিক্রি করে জিততে পারবেন না, আপনাকে কেনার মাধ্যমে জিততে হবে। কেনার সময় যদি জিততে না পারেন, ইউ উইল বি আ লুজার। আপনাকে ব্যবসায় ক্ষতির সম্মুখীন হইতে হবে। সবসময় চেষ্টা করবেন আপনার বাসার পাশের দোকান থেকে না কিনে, যখন বাল্ক কিনবেন, আপনি যখন ব্যবসায়ী, তখন বাসার পাশের দোকান থেকে না কিনে সে যেই হোলসেলার থেকে নিচ্ছে তাদের কাছ থেকে কিনতে, যদি পারেন সেই হোলসেলার যে ইম্পোর্টারের কাছ থেকে নিচ্ছে বা প্রডিউসারের কাছ থেকে নিচ্ছে সেখান থেকে নিতে যদি পারেন, একদম সেই রংপুরের সেই চালের আড়ত থেকে, কৃষকের কাছ থেকে নিয়ে আসেন সরাসরি, তাহলে সবচেয়ে চিপে পাবেন। একটা কথা বললাম। জি, কেউ একটা কিছু বলছিলেন? মানে স্যার ব্যবসার ক্ষেত্রে হাত বদল যত কম হবে, লাভ তত বেশি হবে, এই তো? এক্স্যাক্টলি, ট্রু। সো সোর্সিং ভেরি ইম্পর্টেন্ট। আর ডাটা ম্যানেজমেন্ট, ট্র্যাকিং নিয়ে কথা বলেছি না স্যার। ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলিনি? না স্যার, এটা স্কিপ হয়ে গেছিল তখন। জাস্ট খালি বলছিলেন ডিজিটাল মার্কেটিং লাইনটা, কোনো মানে ভিতরে আলোচনা করা হয়নি। আচ্ছা, এই যে আমরা যে প্রোডাক্টগুলো আমরা কিনি, আমরা যে স্ক্রল করি, স্ক্রল করার সময় যে ভিডিওগুলোতে আমরা 3 সেকেন্ড সময় দেই, অ্যানালিটিক্স সেটা ধরে নেয় যে এটাতে, এই প্রোডাক্টটাতে আমার ইন্টারেস্ট নেই। যদি 10 সেকেন্ড সময় দেই, তাহলে প্রোডাক্টটাতে আমার ইন্টারেস্ট আছে কিন্তু কন্টেন্ট আমার পছন্দ হয়নি, বা ইন্টারেস্ট আমি ধরে রাখতে পারি, ইন্টারেস্ট আমার চলে গেছে এটাতে। যদি 20 সেকেন্ড বা 30 সেকেন্ড দেখি, তাহলে প্রোডাক্টেও ইন্টারেস্ট আছে, কন্টেন্টও ভালো লেগেছে, আমি একজন পটেনশিয়াল কনজিউমার।
বায়ার বলবো না, কনজিউমার বলবো, কারণ এটা সার্ভিসও হতে পারে, সেবাও হতে পারে, প্রোডাক্টও হতে পারে, চ্যারিটিও হতে পারে। So আমি এই জিনিসটার এন্ড ইউজার, আমি কনজিউমার। এখন আমি ওই যে স্ক্রিন টাইম এই ভিডিওতে আমার 20 সেকেন্ড, পরবর্তীতে এই প্রোডাক্টটা যে সেল করবে সেই কাস্টমার যখন, সরি, সেই সেলার, সেই মার্চেন্ট যখন প্রোডাক্টটা সেল করছে, বুস্ট করছে, তখন সে টার্গেট অডিয়েন্স যখন সেল করবে, তখন ফেসবুকের অ্যালগোরিদম আমাকে খুঁজে খুঁজে সেই অ্যাডটা আমাকে দেখাবে। এটা হলো ডিজিটাল মার্কেটিং এর কাজ। আমি গুগলে যে সার্চ করেছি, এই যে কিছুক্ষণ আগে যে আপনারা চ্যাট জিপিটি লিখে সার্চ করলেন, বা আপনারা G2B, B2C, C2C এগুলো লিখে যে সার্চ করলেন, পরবর্তীতে এই রিলেভেন্ট কোনো টপিক বা কোনো ট্রেনিং বা কোনো কিছু যদি আসে, সেটা আপনার ফেসবুক ওয়ালে চলে আসবে। যারা ট্রেনিং করাচ্ছে ই কমার্স রিলেটেড বা ডিজিটাল মার্কেটিং রিলেটেড, তারাই শুধু এই সব টার্ম নিয়ে কাজ করে। ঠিক আছে, আপনি টার্মটা সার্চ করেছেন না, পরবর্তীতে ই কমার্স রিলেটেড কেউ যদি বুস্টিং ছাড়ে তার প্রোডাক্ট নিয়ে, তখন আপনার কাছে এই রিলেভেন্ট প্রোডাক্টের অ্যাড আসবে। কারণ এখন গুগলের সাথে ট্যাগ করে জিটিএম এর মাধ্যমে, অ্যানালিটিক্স মাধ্যমে আমরা কাস্টমার টার্গেট করতে পারি। পিক্সেল সেটআপ অনেকে নাম শুনে থাকবেন, বা অনেকে হয়তো কাজ করছেন পিক্সেল নিয়ে। পিক্সেল ফেসবুক এবং ওয়েবসাইটের সাথে যে আমরা কানেক্টেড হয়, এপিআই ইন্টিগ্রেশন জানেন, এপিআই ইন্টিগ্রেশনের মধ্যে পিক্সেল ফেসবুক আর ওয়েবসাইটের সাথে যেটা কানেক্টেড হয় সেটাকে আমরা পিক্সেল বলি, জানেন তো মনে হয় সবাই। কেউ একজন মাইক্রোফোন সাউন্ড করছে, হ্যাঁ। এই আগে জানতাম না স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। একটা হলো যে ইনভেন্টরিটা হলো আমার প্রোডাক্টের, আমার ওয়েবসাইটে দিয়ে রেখেছি প্রোডাক্টটা অ্যাভেলেবল, বা আউট অফ স্টক লিখে দেইনি, কিন্তু প্রোডাক্টের অর্ডার পড়ে গেছে। এখন আমি কি করব? পাশের দোকান থেকে কিনে দিয়ে দিব, কোয়ালিটি অ্যাসিওরেন্সও হবে না, প্রাইসও হাই পড়বে। তাহলে আমাকে ইনভেন্টরি ম্যানেজমেন্টটা ই কমার্সের জন্য খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, খুব ইম্পর্টেন্ট একটা উপাদান। এবং সেই ইনভেন্টরির মধ্যে আমার প্রোডাক্টের আপনার ইমেজ বা ফটোগ্রাফিটাও কিন্তু ইনক্লুডেড। আপনি ইনভেন্টরির সাথে সাথে আপনি যদি প্রোডাক্টের ভালো ফটোগ্রাফি না করা থাকে, তাহলে সেই প্রোডাক্টের সেল আসবে না আপনার। আর গ্রাহকের ডেটা ট্রেকিং তো বললামই, কে কতক্ষণ টাইম স্পেন্ড করছে। যে আমরা বলে থাকি যে আমার প্রোডাক্টের অ্যাড দেখে ক্লিক করেছে, তার প্রোডাক্টটা পছন্দ হয়েছে, শুধু ক্লিক করে ল্যান্ডিং পেজে গিয়েছে, তার প্রোডাক্টটা পছন্দ হয়েছে। যে ল্যান্ডিং পেজ থেকে অ্যাড টু কার্ট করেছে, তার মানে প্রোডাক্টটা শুধু পছন্দ হয়নি, তার কেনার ইচ্ছা আছে, এই প্রোডাক্টের প্রয়োজনীয়তা আছে। সে ওখান থেকে যখন বের হয়ে গেছে, তার মানে তার ইচ্ছা আছে, পকেটে টাকা নেই, বুঝছেন কিন্তু। এবং যে অ্যাড টু কার্ট থেকে গিয়ে বাই নাওতে বা চেক আউট করে বের হয়ে গেছে, সে আমার প্রোডাক্টের রিয়েল কাস্টমার। তাহলে পরবর্তীতে যখন আমি প্রাইস কমাই দিব বা ডিসকাউন্টে বা কোনো অফার চলবে, তখন ওই যে যারা আমার অ্যাড টু কার্ট করেছিল তাদেরকে আমরা আলাদাভাবে টার্গেটিং করতে পারি। আমরা যখন পরবর্তীতে আমরা যখন বুস্টিং করব, তখন আমরা যারা আমার অ্যাড টু কার্ট করেছিল তাদেরকেও আমরা নিয়ে আসতে পারবো আমাদের টার্গেটিং এর মাধ্যমে। এনিওয়েজ, অনেকক্ষণ ধরে কথা বলছি। ই কমার্সের সুবিধা অসুবিধা আমরা জানি, বলে ফেলেছি। সময় সাশ্রয়ী, খরচ সাশ্রয়ী, ভৌগোলিক সীমাবদ্ধতা নেই, লোকাল টু গ্লোবাল, দ্রুত ডেলিভারি হয়, প্রতিযোগিতামূলক বাজার, আমি দেখে কম দামে ভালো জিনিস কিনতে পারি। অসুবিধা ইন্টারনেটের নির্ভরতা, গ্রামে গেলে ইন্টারনেট পাওয়া যায় না, প্রোডাক্ট কিনতে পারি না। মান ও প্রতারণার ঝুঁকি, হ্যাঁ ডেফিনেটলি এটা আছে। নিরাপত্তার সমস্যা, এটা সব ব্যবসায়ী থাকে, যাচাইয়ের সুযোগ নেই। কথাটা বাংলাদেশের ক্ষেত্রে প্রযোজ্য নয়, কারণ বাংলাদেশের 90% মানুষ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে, মোর দেন 90% মানুষ ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে, সো তারা যাচাই করে নিতে পারে। ই কমার্সের যখন আপনি ট্রানজাকশন হবে, তখন যাচাইয়ের সুযোগ থাকে না। সো এই যাচাইয়ের সুযোগ নেই, জিনিসটা পিওরলি ফর ই কমার্স। আমরা আমাদের দেশীয় ই কমার্স যেটা আমরা সিস্টেম বানিয়ে ফেলেছি সেটার জন্য নয়। ডেলিভারি সমস্যা, এটা ই কমার্সের চিরন্তন সমস্যা, এটা আশা করি একদিন সলিউশন হবে ইনশাআল্লাহ। ডেলিভারি ম্যানরা বাইরের দেশের ডেলিভারি ম্যানদের মতো হবে, কোম্পানিগুলোও সেরকম ভাবে সিস্টেম ডেভেলপ করবে যাতে খুব র্যাপিডলি এবং ভালোভাবে প্রোডাক্টটা না ভেঙে আস্ত আমাদের হাতে পৌঁছায় দিবে। ই কমার্সের ভবিষ্যৎ এআই নিয়ে আমরা তো জানি, ভয়েসের মাধ্যমে আমরা প্রোডাক্ট কিনতে পারি। এখন আমি খিদা লাগছে, আমি বললাম হে সিরি আমার জন্য একটা পিজা অর্ডার করো। সিরি একটা পিজা অর্ডার করলো, বলে আমার জন্য চিকেন বার্গার অর্ডার করো। চিকেন বার্গার অর্ডার করে দিল, আমার বাসায় চলে আসলো। ক্রিপ্টোকারেন্সি সম্পর্কে আপনাদের ধারণা আছে? বিটকয়েন, ডেফিনেটলি
স্যার অল্প অল্প, তেমন হচ্ছে গিয়ে ভালো কোনো আইডিয়া নাই বিটকয়েন আচ্ছা, এটা সম্পর্কে। এটা এটা ব্লকচেইনের স্যার। ব্যাপার, এটা ব্লকচেইনের ব্যাপার, এটা হিউজ একটা টপিক, এটাতে আমরা না যাই। এটা হলো একটা ডিজিটাল কারেন্সি যেটার কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে? সাতোশি নাকামোতো নামটা মনে রাখেন, এটা ছদ্মনাম যে এটার আবিষ্কার করেছেন। এআই মেশিন লার্নিং কাস্টমার অভিজ্ঞতা উন্নত করবে, আর হাইপার পার্সোনালাইজ শপিং, আমি যেটা চিন্তা করছি সেটাও আমাকে এআই এডে নিয়ে আসবে, আমার ফিঙ্গার টিপসে নিয়ে আসবে। আমি যেটা চিন্তা করছি বা যেটা আমি আমার প্রয়োজন, ধরেন আমার হাইপার পার্সোনালাইজ, তো ধরেন আমার দেশের বাইরে অলরেডি আমরা বিভিন্ন মুভিতে দেখছি, বা এরকম অনেক কিছু, অনেক সিস্টেম আছে যেটা আমাকে অ্যাপ আমাকে বলে দিচ্ছে যে আমার 10টা ঔষধ আছে, আমার অ্যান্টিবায়োটিক ডাক্তার আমাকে 10টা দিয়েছে, আমি কি করছি 10টা ঔষধের মধ্যে আমার অ্যালার্ম দেওয়া আছে রাতে 9টার সময় আমাকে ওষুধ খেতে হবে। রাতে 9টার সময় যখন অ্যালার্ম বাজলো, আমি অ্যালার্মটা বন্ধ করে ওষুধটা খেলাম, তখন 10টা থেকে 9টা হয়ে গেল। এখন আমি ওখানে লিখলাম যে আমি দোকান থেকে 6টা কিনে নিয়ে আসছি, তখন কি হবে? দোকান থেকে 6টা কিনে নিয়ে আসছি, এই 6টা শেষ হয়ে যাওয়ার পরে যখন 5 নাম্বারটা শেষ হয়ে যাবে, তখন এই এআই বা আমার সেই অ্যাপ অটো আমার যেই মেডিসিন শপের সাথে আমার এপিআই ইন্টিগ্রেট করা আছে তার কাছে অর্ডার পাঠিয়ে দিবে যে আমার 4 পিস ঔষধ লাগবে এই অ্যান্টিবায়োটিক, তখন হোম ডেলিভারি হয়ে যাবে আমার এখানে। বুঝতে পেরেছেন? এইভাবেই লাইফটা জি স্যার। ইজি হচ্ছে দিনে দিনে। থ্যাংক ইউ, অনেক কথা বললাম। জি, নিয়াজ আহমেদ, তমাল। স্যার আপনার যে ই প্ল্যাটফর্ম আছে, অর্থাৎ আপনি যেটাতে ব্যবসা করেন স্যার, সেটাতে কি অ্যাডভান্স ডেলিভারি না অ্যাডভান্স পেমেন্ট নেন, নাকি হচ্ছে কি ডেলিভারি অপশন রাখেন আপনি? হ্যাঁ, ক্যাশ অন ডেলিভারি অপশন থাকে কিনা? জি জি। যে আরে এটা একটা ফ্রেজ আছে, আমি মনে করতে পারছি না, একটা ফ্রেজ মনে হচ্ছে ওই যে পড়েছি মোগলের হাতে খানা খেতে হবে সাথে, আরেকটা ফ্রেজ আছে যে আম, ঢেকি না, আরে মনে করতে পারছি না। খুব কমন একটা ফ্রেজ আছে যে আমি এই সিস্টেমের মধ্যেই আছি, আমি কিভাবে অন্য কিছু করতে পারি, আমারও তো ওটাই করতে হবে। কিন্তু তার মধ্যে থেকে আমরা সিস্টেম পরিবর্তন করার চেষ্টা করছি। কাস্টমারের সাথে যখন ফোনে কথা বলি তখন তখন আমরা কাস্টমারকে বলি যে আপনি অ্যাডভান্স পেমেন্ট করেন, অথবা বিকাশে পেমেন্ট করলে 5% ডিসকাউন্ট আছে। তাকে চেষ্টা করি বাধ্য করার যে অ্যাডভান্স পেমেন্ট করার। এই আর কি করবো বলেন? ক্যাশ অন জি ডেলিভারি না দিলে তো সে প্রোডাক্টই কিনতে চায় না। হ্যাঁ, তবে এনশিওর করি যে আমরা ডেলিভারি রেশিওটা দেখি, যার মানে 70% ওর 60% এর উপরে যাদের ডেলিভারি, যারা রিসিভ করেছে প্রোডাক্ট, তাদেরকে আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিই। যারা 50% এর নিচে আছে তাদেরকে আমরা অ্যাডভান্স ডেলিভারি চার্জ ছাড়া কোনো প্রোডাক্ট দেই না। জি স্যার, বুঝতে পারছি। স্যার আপনার অনলাইন প্ল্যাটফর্ম বা এটার নাম কি বলা যাবে? আপনি এখন কোনটাতে হচ্ছে আপনি বিজনেস করতেছেন? হ্যাঁ, যাবে। একটার নাম হলো ভালো পণ্য, যেটা বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করছি, BHALOPONNO ভালো পণ্য .com, সেটা নিয়ে কাজ করছি। ভালো আবার ভি দিয়ে লেখেন না, তাহলে একটা যে জুতার দোকানে নিয়ে যাবে আপনাকে, ঠিক আছে? ওটা BH দিয়ে হবে ভালো। আরেকটা আছে এক্সআইটি বাজার, ওটাতে জাঙ্ক প্রোডাক্ট সেল করি। ওই যে বলে না হুজুগে বাঙালি, বা যা চলছে বাজারে এখন যেটাই হিট সেটাই আমি ওখানে চেষ্টা করি সেল করার। একটু নতুন এক্সআইটি বাজার। এক্সআইটি বাজার। সেটা কি ফেসবুকেও পাওয়া যাবে নাকি হচ্ছে গিয়ে? হ্যাঁ হ্যাঁ, পাওয়া যাবে, ফেসবুকে পাওয়া যাবে। স্যার ফেসবুকে দিলে তো অনেক আসে স্যার, আপনার ভেরিফাইড পেজ থেকে মানে ভেরিফাইড করা কি? এক্সআইটি বাজার তো একটাই আসার কথা, অনেক কোথায়। আচ্ছা, এনিওয়েজ লিংকডইনে আপনারা কানেক্টেড হয়ে যান। যদি কোনো কিছুতে প্রয়োজন হয়, আমার নাম যা আছে সেই নামে আমার লিংকডইন আছে। আমার সম্ভবত এই ছবিটাই মনে হয় লিংকডইনে দেয়া আছে। সেখান থেকে যদি আপনারা মেসেজ করতে পারেন, আমি মেসেজে আপনাদের সাথে কানেক্টেড থাকবো ইনশাল্লাহ। এবং যদি আমার পেজের লিংকডইন আমরা সেখানে দিয়ে দিতে পারবো আপনাদেরকে মেসেজে। স্যার, এই নামে। জি, আপনি শেষ করার আগে যদি অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে আমাদের কিভাবে আমরা মানে ব্যবসায়ের দিকে যেতে পারি, সো এই বিষয়ে যদি সংক্ষেপে কিছু বলতেন, বা আমরা কোন প্রোডাক্ট নিয়ে কাজ করব, বা মার্কেট রিসার্চ আর হচ্ছে কোন প্রোডাক্ট মার্কেটে চলে এটা আমরা কিভাবে জানবো,
তো এই বিষয়ে যদি কিছু বলেন। সর্বপ্রথম জিনিস আপনি আপনার সাথে কমিটমেন্ট করবেন যে আপনি আপনার কাজের প্রতি সৎ থাকবেন। সর্বপ্রথম যে কমিটমেন্টটা করবেন যদি ব্যবসা করতে চান, যে আপনি আপনার কাজের প্রতি সৎ থাকবেন। কাজের প্রতি সৎ থাকা মানে এই একটু মুভিটা দেখে নেই, এটা একটু একটু পরে করছি, কালকে করব, আজকে একটু একটু এই ফ্রেন্ডদের সাথে একটু ঘুরে আসি, এই কাজ করবেন। ব্যবসা আপনার জন্য নয়, স্ট্রাগল করতে হবে। ইফ ইট ইজ নাও দেন ইট ইজ নাও, আমার এটা এখনই করতে হবে, মাথায় চলে আসছে এটা এখনই আমাকে করতে হবে, আমাকে এই প্রোডাক্টটা এখনই দরকার, আমাকে এখনই করতে হবে। সেকেন্ড, যদি লং টার্ম ব্যবসা করার ইচ্ছা থাকে, যেমন আমার এক কাস্টমার ছিল, সেই 2018-19 সালে ওনার প্রোডাক্ট আমি ডেলিভারি করতাম। উনি যে দুজন হাত তুলেছেন, আপনার কাছে যাব। উনার কনসেপ্ট ছিল 17 কোটি মানুষ আছে বাংলাদেশে, আমার সবগুলা প্রোডাক্ট আমি যদি আমার লাইফে আমি 1 কোটি পিসে বিক্রি করতে পারি, আমার 14 পুরুষ বৈশা খাবে। তো সে বলতো, বা উনি বলতেন, আমার যে সিনিয়র, সে বলার উচিত হবে না, তো উনি বলতেন যে, আমার অপারেশন ম্যানেজার যিনি ছিলেন ওনাকে বলতেন যে, ভাই তোমার রাইডার কোন রকমে প্রোডাক্টটা কাস্টমারের হাতে দিয়ে আর পেছন ফিরে তাকাবে না। ওই কাস্টমার যদি ওখানে মরেও যায় তাও যেন সে পিছন ফিরে না তাকায়। যদি পিছন ফিরে তাকাইছে তাহলে এই প্রোডাক্টটা আমি রিসিভ করবো না, রিটার্ন আমি রিসিভ করবো না। বুঝতে পেরেছেন? তার প্রোডাক্ট কি, কোন কোয়ালিটির প্রোডাক্ট। ওনার ধারণা 17 কোটি মানুষ ছিল তখন, 17 কোটি মানুষের মধ্যে 1 কোটি মানুষ যদি ওনার প্রোডাক্ট কিনে, ওনার 14 পুরুষ বসে খেতে পারবে। তো এই ধরনের প্রোডাক্ট কখনো সেল করবেন না। সুলতান মুভি দেখেছেন? সুলতান মুভিতে যারা দেখেছেন, এখানে অজয় দেবগান একটা লাইন বলে, যখন সে ড্রাগস গুলো পুড়ায় দেয় তখন সে একটা লাইন বলে, मैं वो चीज की सौदा करता हूं जो गवर्नमेंट इजाजत नहीं देता। আমি ওই জিনিসের সওদা করি না যেটার ইজাজত আমার জমির বা আমার মন বা আমার আত্মা আমাকে দেয় না। সো যেই প্রোডাক্ট আপনি সেল করবেন, আপনার যখন মনে হবে যে এই প্রোডাক্টটা মানুষের জন্য ক্ষতিকর হবে, বা এটা একটা জাঙ্ক প্রোডাক্ট, খুব খারাপ একটা প্রোডাক্ট, কোয়ালিটি খুবই খারাপ, ভ্যালু ফর মানি হবে না, সে প্রোডাক্টটা সেল করবেন না, সেটা আমার রিকোয়েস্ট। তাহলে আপনার প্রোডাক্ট, আপনি একটা লং টার্ম ব্যবসা করতে পারবেন এবং আপনার রিপিট কাস্টমার পাবেন। ব্যবসার সময় সবসময় চেষ্টা করবেন কাস্টমার সার্ভিসটাকে ফার্স্ট দিতে, অনেস্ট রিভিউ দিবেন প্রোডাক্টের। যদি 6 ঘন্টা ব্যাটারি ব্যাকআপ থাকে বলবেন 6 ঘন্টা থাকে, কাস্টমারকে বলবেন আপনারা যদি এর চেয়ে ভালো কোয়ালিটি চান তাহলে আমার কাছে আছে, যেটা 24 ঘন্টা দিবে, আমি সেটা দিচ্ছি আপনাকে, কিন্তু প্রাইসটা একটু বেশি পড়বে, না নিলে চলে যান, কোনো সমস্যা নেই। সেই কাস্টমার আরেকদিন আপনার কাছে ঘুরে আসবে যে ওইখানে আমাকে 6 ঘন্টার জিনিসটা 24 ঘন্টা বলে দেয় নাই। আলহামদুলিল্লাহ ভালো পণ্যে আমার অল্প লাইক, 18-19 হাজার লাইক, কিন্তু এই 19 হাজার কাস্টমারের মধ্যে আমার প্রায় 3-4 হাজার কাস্টমার আছে যারা রিপিট কাস্টমার, যারা রেগুলার কিছু না কিছু প্রোডাক্ট ঘুরে ফিরে কেনে, মেসেজ পাঠায়, ভাই এই প্রোডাক্টটা একটু এনে দেন তো, আমাকে রিকোয়েস্ট, আমাকে মেসেজ পাঠায়, আমাদের পেজে বলে আমার এই প্রোডাক্টটা লাগবে, তখন আমরা চকবাজার থেকে হোক বা ইম্পোর্টের কাছ থেকে ওই 1 পিস প্রোডাক্ট এনে তাকে পাঠাই, সে জানে আমার এখানে ভালো প্রোডাক্ট পাওয়া যায় আলহামদুলিল্লাহ। মানে ওনার একটা প্রোডাক্ট লাগবে, সেই প্রোডাক্টটা উনি আমাকে মেসেজ পাঠায়, বলে এই প্রোডাক্ট আপনার কাছে আছে, নাই, বলে একটু এনে দেন। আমাদের যখন প্রোডাক্ট নিয়ে আসি বলে আবার 4-5 দিন সময় লাগবে, ঠিক আছে এনে দেন, আমরা আবার গিয়ে প্রোডাক্ট নিয়ে আসি। আমরা যখন অন্য প্রোডাক্ট কিনতে যাই তখন এই সিঙ্গেল 1 পিস প্রোডাক্ট কিনে নিয়ে এসে ওনাকে ডেলিভারিতে পাঠাই দিই। এটাই আমার বিজনেসের রেপুটেশন, এটাই আমার ইনশাআল্লাহ আমার ব্যবসা। আমি যখন এইভাবে করব তখন আরেকটা জিনিস হলো যে আমার 6 মাস, আমার প্রোডাক্ট ওয়াইজ 3 থেকে 6 মাসের ওয়ারেন্টি দেওয়া থাকে। এর মধ্যে যদি নষ্ট হয়, কোনো সমস্যা হয়, সেটা আমরা রিফান্ড করব, যদি প্রোডাক্ট না থাকে রিফান্ড করবো, যদি প্রোডাক্ট থাকে রিপ্লেস করে দিব। 5 মাস 17 দিনের সময় একটা প্রোডাক্ট আসছে, কি হয়েছে যে বেবিদের বাচ্চাদের ফিডার ওয়ার্মার, এটা ওনার নাকি ইলেকট্রিক শর্ট সার্কিট হয়ে ওনারটা চলে গেছে, দাম অনেক, প্রায় 870 টাকা মনে মোস্ট প্রবাবলি। ঠিক আছে পাঠাই দেন। আমার অপারেশন ম্যানেজার বলছে ভাই এটা তো কবে নিচে তো মনে নাই, এটা তো 6-7 মাস হয়ে গেছে। বলছি প্রোডাক্টের ডেট দেখো, তো উনি ওনার ফোন নাম্বার দিয়ে চেক করে দেখলাম যে এটা 5 মাস 17 দিন হয়েছে, বলে 6 মাসের ওয়ারেন্টি। বললাম যে কাস্টমারকে বলো প্রোডাক্ট গিয়ে পাঠিয়ে দিতে, আর এখান থেকে ডেলিভারিতে একটা পাঠাই বলছি, ওটা পাঠানোর দরকার নেই, হ্যাঁ পাঠিয়ে দিতে বলছি ডেফিনেটলি, কারণ ওটা মিথ্যা বলছে না সত্য বলছে বুঝতে পারছি না, আর আমার প্রোডাক্ট কিনে এটা বুঝবো কিভাবে। উনি পাঠিয়ে দিয়েছে, আমি এখান থেকে একটা প্রোডাক্ট দিয়ে দিয়েছি, শেষ। তো ওই কাস্টমারকে আরেকবার আমার এখানে আসবে না। আমি যদি প্রত্যেকবার নতুন কাস্টমার খুঁজতে থাকি আর বুস্টিং এ খরচ করি, সারা জীবন তো কাস্টমার খুঁজেই যাবো ভাই, আমি ব্যবসা করবো কবে? একটা কাস্টমার অ্যাকুইজিশনে ফেসবুক টাকা নেয়
কখনো 150, কখনো 200, কখনো 250। এখন একটা প্রোডাক্ট আমি বিক্রি করছি 870 টাকা দিয়ে, সেই প্রোডাক্ট যদি ফেসবুক 200 টাকা নিয়ে যায়, প্যাকেজিং, এই যে 30 to 35% রিটার্ন আছে, সেই রিটার্নের জন্য ডেলিভারি চার্জটা আমাদেরকে সেলারদেরকে বহন করতে হয়। সেদিন হিসাব করলাম 490 টাকা দামের একটা প্রোডাক্ট আমি আলহামদুলিল্লাহ ধরেন 1000 পিসের উপরে সেল করেছি, আমার এভারেজে লাভ ছিল 30-35 টাকা। 490 টাকা দিয়ে প্রোডাক্ট বিক্রি করে যদি 30-35 টাকা লাভ থাকে, আমার চলবে কিভাবে বলেন? বাট স্টিল আলহামদুলিল্লাহ আমার কাস্টমার রিপিট কাস্টমার, আমি ভলিউমে সেল করার চেষ্টা করছি। হ্যাঁ তানজিম বলেন, অনেকক্ষণ ধরে হাত উঠে রাখছেন, হাত ব্যথা হয়ে গেছে আপনার। তাজিম আমি হচ্ছে মানে অনেকদিন ধরে ঘাটাঘাটি করতেছি চায়না থেকে ইনপুট করে বিজনেস শুরু করার জন্য। তো এখন মানে আমি কিভাবে শুরু করব, এটা মূল পয়েন্ট গুলো বা সহজে একটু আমার বলতেন। চায়না থেকে সরাসরি প্রোডাক্ট ইম্পোর্ট, আপনি কি কোনো পেজ নিয়ে ব্যবসা করছেন এখন, ওয়েবসাইট নিয়ে করছেন এখন? আমি এখন আপাতত কিছুই করছি না ভাইয়া, একবারে প্রথম থেকে শুরু করব। আচ্ছা, আপনি যেহেতু এখন কিছুই করছেন না, একদম ফ্রেশ স্টার্ট করছেন, তাহলে আমি বলবো প্রথমে চায়নাতে যাওয়াটা আপনার উচিত হবে না। ঠিক আসছে? ও আচ্ছা, তাহলে এখন অফিসে কেন এতক্ষণ? 1:15 বাজে। চাচা ভাই, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফিজ। হ্যাঁ সরি, কি বলছিলাম? আচ্ছা, প্রথমে যখন আপনি ব্যবসা করবেন, আপনাকে চায়না থেকে প্রোডাক্ট এনে আপনার লস হবে অনেক, বুঝছেন? এই যে একজন আসলো রুমে, বলছে ভাই আপনি বাসায় যাননি? বললাম তোমরা এখনো অফিসে কি করো? তোমার ভাই যায়, বলছে ভাই আপনি বসে আছেন, আপনাকে রেখে আমরা যাই কিভাবে? যখন আপনি তাদেরকে সময় মতো ছেড়ে দিবেন এবং তাদের প্রতি কেয়ার করবেন, তখন তারাও আপনার প্রতি কেয়ারফুল হবে, মানে কেয়ার করবে আপনাদেরকে। এটা খুবই খুবই এটাও কিন্তু গিভ এন্ড টেক। আমি তাদেরকে লিভারেজ দিচ্ছি দেখেই তারা আজকে যারা 11:15 বাজে অফিসে বসে আছে, অথচ তার 10টার সময় চলে যাওয়ার কথা। সে দরজা নক করছিল যে আমি ঠিক আছি কিনা, আমি এতক্ষণ ধরে রুম থেকে বেরোচ্ছি না, কি হলো? যাই, অন্য টপিকে যাই। আপনি চায়না থেকে যখন প্রোডাক্ট আনবেন, এটা আসলে প্রথমে লোকাল মার্কেটে আপনাকে প্রোডাক্ট রিসার্চ করতে হবে। লোকাল মার্কেটে প্রোডাক্ট নিয়ে কাজ করতে হবে কিছুদিন। আপনি ফার্স্টে যেটা করবেন, আপনি যারা ব্যবসা করছে তাদের সাথে উঠা বসা করবেন, তাদের সাথে যাবেন, চা খাবেন, গল্প করবেন, আড্ডা দিবেন, সেই কমিউনিটির সাথে মিশবেন। আমি প্রতিদিন একটা সপ্তাহে অ্যাটলিস্ট 2 দিন এখানে মিরপুরে আমাদের একটা জায়গা আছে যেখানে সব ব্যবসায়ীরা প্রতিদিন সন্ধ্যার পরে তাদের ব্যবসা কাজ শেষ করে এসে আধা ঘন্টা 1 ঘন্টা বসে গল্প করে, আড্ডা দিয়ে চা খায়। আমি প্রোডাক্ট রিসার্চ করি ওখানে গিয়ে, জানেন? আমি ওখানে বসে শুধু তাদের গল্প শুনি, প্রশ্নগুলো উত্তর দেই, অথবা আমি কথা বলি খুবই কম। আমি ওখানে বসে থাকি, চা খাই, গল্প করি, মাঝে মাঝে চায়ের বিল দিই, মাঝে মাঝে ওরা বিল দেয়। কি করি? শুনি। আমার এরকম পরিচিত মানে কোনো বিজনেসম্যান বা শুরু করছে উদ্যোক্তা, এরকম পরিচিত কেউ নাই। আমারও তো ছিল না। আপনার বাসা কোথায়? আমার বাসা হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম? জি, ডেফিনেটলি বিজনেস কমিউনিটি আছে, বিজনেস গ্রুপ আছে, পেজ আছে। সেই গ্রুপগুলোতে ঢোকেন, সেই গ্রুপগুলোতে দেখেন কি প্রোডাক্ট, কে কি প্রোডাক্ট সেল করছে। স্যার জি, এখন হচ্ছে এই যে প্রোডাক্ট রিসার্চের এটা একটা আমরা ওয়ে আর কি জানি যে লাইক যেমন দারাজ বলেন এবং বড় বড় যত প্ল্যাটফর্ম আছে ওনাদের ফেসবুকে। আচ্ছা, তার আগে আমি আইসিটি অলিম্পিয়াডের যারা আমাদের অর্গানাইজার যারা আছেন, যে ভাই আপু আছেন, ভাইয়া আছেন, দিয়াল ভাই, আপনাদের কাছে একটু পারমিশন নিচ্ছি। আমরা উই আর টেকিং টু মাচ টাইম, অলমোস্ট 1 ঘন্টার সেশন, 1.5-2 ঘন্টা হয়ে গেছে। আই এম এনজয়িং বিকজ আমার মনে হচ্ছে যে তাদের কোয়েশ্চেন গুলো আনসার দিতে পারলে তারা বেনিফিটেড হবে। আমাদের কি টাইম বাউন্ড আছে? আপনারা তো অপেক্ষা করছেন, সেই 11:15 বেজে গেছে অলরেডি। না ভাইয়া, ইটস টোটাল ডিপেন্ডস আপ টু ইউ ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ এবার বলেন। হ্যাঁ, তো আমরা তো একটা ওয়ে জানি যে ওনাদের অ্যাড লাইব্রেরিতে গিয়ে আমরা দেখতে পারি ওনারা কত মাস ধরে কোন প্রোডাক্টের উপরে অ্যাড চালাচ্ছে। এইভাবে রিসার্চ করা খুবই আর কি টাফ, মানে খুঁজে খুঁজে বের করা। সো আর কোনো ওয়ে আছে কিনা যে আমরা জানবো কিভাবে যে বাংলাদেশের মার্কেটে কোন প্রোডাক্ট গুলো এখন চলছে বা ডিমান্ড আছে? সো দুটো একটু যদি বলেন। ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল আছে, আপনারা সেই টিউটোরিয়াল দেখতে পারেন। যে টিউটোরিয়াল থেকে আপনারা জানতে পারবেন যে কিভাবে প্রোডাক্ট রিসার্চ করা যায়, প্রোডাক্ট সোর্সিং করা যায়, এইসব জিনিসের উপরে। আমরা সাধারণত একটা প্রোডাক্ট রান করানোর আগে, যখন একটা প্রোডাক্ট ভালো লাগে, কেউ একটা অ্যাড রান করেছে, একটা প্রোডাক্ট দেখলাম যে প্রোডাক্ট চলতেছে, কি করি জানেন?
সবার আগে অ্যাড লাইব্রেরিতে চলে যাই, জাস্ট অ্যাড লাইব্রেরি লিখেন, অ্যাড লাইব্রেরি লিখলে ম্যাটার অ্যাড লাইব্রেরিতে নিয়ে যাবে আপনাকে। গুগলে যখন অ্যাড লাইব্রেরি লিখবেন, অ্যাড লাইব্রেরিতে ঢুকবেন, ঢুকে ওখানে বাংলাদেশ সিলেক্ট করবেন, ওখানে অল ক্যাটাগরি না দিয়ে অল প্রোডাক্ট সিলেক্ট করবেন। করার পরে আপনি যদি ওখানে দেখবেন আপনি যে প্রোডাক্টটার অ্যাডটা দেখেছেন যেটা আপনার ভালো লেগেছে সেই প্রোডাক্টটা ওখানে লিখবেন। ওখানে উনি যে অ্যাডটা দিয়েছে সেই অ্যাডের মধ্যে যেই কিওয়ার্ড গুলো লিখেছে প্রোডাক্টের নামটা সেখানে লিখে এন্টার দিবেন। তাহলে দেখবেন বাংলাদেশে কতজন এই প্রোডাক্টটা নিয়ে ব্যবসা করছে, কতজনের পোস্টিং চলছে। যদি দেখেন যে ওটা নিয়ে ধরেন 30-40টা পেজ বা 30-40টা টোটাল, একজনের 7টা-8টা বুস্ট হয়। কখনো কখনো আমাদের কোনো প্রোডাক্টের, সেদিন আমি একটা প্রোডাক্টেরই প্রায় 13টা বুস্ট করেছি আলাদা আলাদা ছোট ছোট করে, কারণ কোনোটা কস্ট হাই হচ্ছিল, কোনোদিন কস্ট লো হচ্ছিল, তো এভারেজে তখন কস্টিংটা সহনীয় থাকে। এই জন্য ধরেন একটি প্রোডাক্টে 13টা আলাদা আলাদা অ্যাড রান করাছিলাম। তো এখানে যেটা হয় যে আপনি সেখান থেকে দেখতে পাবেন, সেদিন আমি দেখলাম যে একটা প্রোডাক্টের 47টা অ্যাড চলছে। এখন বসে বসে গুনলাম 12টা পেজ 47টা অ্যাড চালাচ্ছে। তখন আমার মনে হলো যে এই প্রোডাক্টটার অ্যাড আমি এখন বাড়ানো উচিত না। সে প্রোডাক্টটা আমার কাছে ছিল স্টকে। মার্কেটে 28,000 পিস প্রোডাক্ট ওই সপ্তাহে নেমেছে, আমার স্টকে ছিল 3,900। আমি কি করলাম, আমার বুস্ট কমায় ফেললাম। মার্কেটে সবাই পাগলের মতো অ্যাড দিচ্ছিল। 7 দিনের মাথায় মার্কেটে হয়ে গেল প্রোডাক্ট আউট। আস্তে আস্তে অ্যাড কমা শুরু হলো, 47টা অ্যাড প্রথম দিনে নেমে আসলো 31টায়, 7 দিন পরে 8 নম্বর দিনে 31 থেকে এরকম 27টা, 3 দিনের মধ্যে অ্যাড চলে আসলো 60টায়। তখন আমার কাছে প্রোডাক্ট ছিল 3,900। মার্কেটে সবাই যখন পাগলের মতো 28,000 প্রোডাক্ট নামছে, আমি জানি ইম্পোর্টাররা প্রোডাক্ট নামিয়েছে। আমি কি করলাম, যখন প্রোডাক্ট মাত্র 7 জনের অ্যাড চলে তখন আমার অ্যাড বাড়াইলাম $20। যখন 3 জনের অ্যাডে চলে আসছে, 3টা অ্যাডে চলে আসছে, তখন আমার বুস্টিং চলতেছে $150 পার ডে। 7 দিনের মধ্যে পুরো মার্কেট সিনারি ঘুরে গেল। এরপরে দেখা গেল যে শুধু আমরা 3 জন সেল করতেছি, যেখানে 47টা অ্যাড চলতেছিল তখন অ্যাড চলতেছে, সরি 12 জন সেলার সেল করছিল, তখন হয়ে গেল 3 জন সেলার। তখন অ্যাড কস্ট যেখানে সেই প্রোডাক্টের আমার ছিল 90 সেন্ট, সেটা নেমে আসলো 55 to 60 সেন্টে। আলহামদুলিল্লাহ, মানে প্রতি প্রোডাক্টে আমার প্রায় 45 টাকা করে প্রফিট বেড়ে গেল। আমার কাছে তখন প্রোডাক্ট অলরেডি আছে প্রায় 2600-2700-এর মতো। তো 2700 প্রোডাক্ট আমি পরবর্তী 10 দিনে নতুন করে শিপমেন্ট আসার আগ পর্যন্ত সেই 10 দিনে আরামসে 2700 প্রোডাক্ট 45 টাকা বেশি, মানে প্রফিটে, সেম প্রাইসে, প্রাইস বাড়াইনি, 45 টাকা বেশি প্রফিটে আলহামদুলিল্লাহ সেল করলাম। সো এটা হলো স্ট্র্যাটেজিক ডিসিশন। আপনি যখন এই অ্যাড লাইব্রেরি থেকে আমরা দেখি এই অ্যাডটা কতজন চালাচ্ছে, কতটা পেজ থেকে চলছে, সেটা দেখে আমরা ডিসিশন নেই এই প্রোডাক্টটা আমরা বুস্টিং বাড়াবো, সেই প্রোডাক্টটাকে আমরা চালাবো, নাকি সেই প্রোডাক্টটা আমরা সেলই করবো না। বুঝতে পেরেছেন? জি স্যার, থ্যাংক ইউ স্যার। এখন আপনারা হিসাব করতে বসেন না যে 2,600 পিস 45 টাকা করে স্যার কত টাকা লাভ করলো। আপনার ব্যবসায়ী হন, এইসব ছোটখাটো স্ট্র্যাটেজিক ডিসিশন গুলা। এখন আমি কি করতে পারতাম, আমি হুজুকে সবাই যখন চালাচ্ছে তখন আমিও চালাই প্রোডাক্ট শেষ করে ফেলতে পারতাম। ওকে, আবার একটা রিস্ক ছিল। রিস্ক কি ছিল, ও 7 দিন পরে যদি কোনো একজন ইম্পোর্টার আরো 28,000 প্রোডাক্ট নামায় ফেলে, তো তাহলে কিন্তু আমি কট খেয়ে গেছি। এই জন্য ইনফরমেশন নিতে হয়। ওই সময়টাতেই এয়ারে আমার প্রোডাক্ট নামার কথা ছিল, এয়ারপোর্টের ওই যে ইয়েতে আগুন লাগে। আমি জানি এখন এয়ারে কোনো প্রোডাক্ট নামবে না, আমি আমার রেট কমাই ফেলছি। যখন প্রোডাক্ট স্টক আউট, মার্কেট আউট হয়ে গেছে, তখন আস্তে করে আবার প্রোডাক্টের বাড়িয়ে দিয়েছি। তাহলে আমরা অ্যাড লাইব্রেরি থেকে দেখি এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে, প্রোডাক্টটা কতটা অ্যাড চলছে, অথবা আমরা দেখি যে এই প্রোডাক্টটা এখন কেউ অ্যাড চালাচ্ছে না, এই প্রোডাক্টটা তো খুবই ভালো, মনে হচ্ছে এটা সুপার ফ্যান্টাস্টিক একটা প্রোডাক্ট, এই প্রোডাক্ট ছাড়া আমার জীবন অচল, কিন্তু এই প্রোডাক্টটা কেউ অ্যাড চালাচ্ছে না কেন? তাহলে আমাকে বুঝতে হবে এই প্রোডাক্টটা অলরেডি লাইফ স্প্যান শেষ, মার্কেট স্যাচুরেট হয়ে গেছে, ওই প্রোডাক্টটা আর কেউ মার্কেটে চালাচ্ছে না। এবং মনে রাখবেন, অনলাইনে প্রতিটা প্রোডাক্টের 8 মাস থেকে 1 বছর পরে বা 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে সেই প্রোডাক্টটা আবার ফিরে আসে, আবার একটা হাইপ ওঠে সেই প্রোডাক্টের। বুঝতে পেরেছেন? সর্বোচ্চ 1.5 বছর এর মধ্যে একটা হাইপ উঠবেই। তো আপনি যদি হতাশ হয়ে আপনি যদি প্রোডাক্টটা সেল করে দেন বা একদমই চিপে সেল করে দেন, তাহলে আপনি এখানে ক্ষতিগ্রস্ত হবেন। বাট যদি আপনার কাছে ইনভেস্টমেন্ট থাকে এনাফ, আপনি যদি ধরেন 200, 300, 500 পিস প্রোডাক্ট রয়ে গেছে, যেমন গত শীতে একটা মাস্ক বের হয়েছিল,
আপনার হুডি সহ মাস্ক, গত শীতে না, এটা 23 সালের শীতে বেরিয়েছিল। সেই মাস্ক শুধু একজন যে প্রথম বাংলাদেশে নিয়ে আসছে, সে একটা মাস্ক বিক্রি করে আলহামদুলিল্লাহ 93 লাখ টাকা প্রফিট করেছে। কত টাকা প্রফিট করেছে? 93 লাখ টাকা। আমি শেষ সময় ঢুকে আমি মনে হয় 1000 পিস মাল সেল করেছি, উনি সেল করেছে প্রায় 70-80 হাজার পিস। বুঝতে পেরেছেন? তাহলে আমি 700-800 পিস বা 1000 পিস সেল করেছি। সেই সেলের মধ্যে আমার 150 পিস, 143 না 44টা পিস প্রোডাক্ট আমার রয়ে গিয়েছিল। সেই প্রোডাক্ট আমি এবারে শীতে আবার চালিয়ে দিয়েছি। 3 দিনের মধ্যে সেই প্রোডাক্ট সেল হয়ে গেছে। আমি 1 বছর ধরে সেই 150 পিস রেখে দিয়েছিলাম। আবার যেটা করেছি, এটা ভালো করে ড্রাই ক্লিনে দিয়ে, কিছু খরচ হয়েছে, কিন্তু আমি তো তখন এটা আমি কি করতাম, তখন আমার কোনো কাজে আসতো না। ড্রাই ক্লিনে দিয়ে নতুন করে প্যাকেট করে প্রোডাক্ট আমি ছেড়ে দিয়েছি বাজারে। বুঝতে পেরেছেন? তাহলে আমার যদি এনাফ লিভারেজ থাকে, প্রোডাক্টটা এইভাবেই আমাদেরকে সিজন বুঝে, সময় বুঝে, প্রোডাক্টের লাইফ স্প্যান বুঝে, মার্কেটে বর্তমানে কি অবস্থায় আছে ডিমান্ড, সেটা বুঝে আমাদেরকে প্রোডাক্ট সেল করতে হবে। প্রোডাক্ট চুজ করার জন্য আপনারা দেখতে পারেন আলিতে প্রোডাক্টের প্রাইস কিরকম, বিভিন্ন সাইটে বাংলাদেশে কে কি প্রোডাক্ট সেল করছে, সেই প্রত্যেকটা প্রোডাক্টের একটা হোলসেল মার্কেট আছে। সেই মার্কেটে যাবেন ডেফিনেটলি, হেঁটে হেঁটে প্রোডাক্ট দেখবেন কোয়ালিটি বোঝার জন্য। ঢাকায় চকবাজার আছে সব গ্যাজেট, কিচেন গ্যাজেট এবং আদার গ্যাজেটের জন্য। গুলিস্তানে সুন্দরবন মার্কেট আছে, যেটা হলো একদম পিওর ডেস্ক গ্যাজেটের জন্য, যেটার মধ্যে আপনার মোবাইল গ্যাজেট, ওয়াচ, হেডফোনস এইসব জিনিস পাওয়া যায়। ইসলামপুর আছে হলো কাপড়ের জন্য, নিউ মার্কেট আছে কাপড়ের জন্য। নরসিংদীতে একটা কাপড়ের মার্কেট আছে, সেখানে থেকে কাপড় দেখতে পারেন, বাবুবাজার সম্ভবত। টাঙ্গাইলে একটা কাপড়ের মার্কেট আছে, সেটা দেখতে পারেন। যদি তাঁতের করেন তাহলে সিরাজগঞ্জ চলে যান, তাঁতের মার্কেটটা দেখে আসেন, তাঁতের কাপড়ের। আপনি কোন প্রোডাক্টটা চালাবেন? আমি ইসলামপুরে 2-3 দিন গিয়ে হাঁটছিলাম যে কি প্রোডাক্ট সেল হয় দেখার জন্য। সকালে ঢুকছি, বের হয়েছি, দুপুরে লাঞ্চ করেছি, আবার গিয়ে ঢুকছি, নামাজ পড়ে গিয়ে আবার ঢুকছি, শুধু বোঝার জন্য প্রোডাক্ট কি সেল হচ্ছে। আমি যখন চকবাজার যাই, আমি চকবাজারে এমনি হাঁটি, 3-4 ঘন্টা আমি হাঁটি। একটা দোকানের সামনে যদি দেখি 3-4 জন দাঁড়িয়ে আছে, আমি যাই ওখানে গিয়ে দাঁড়িয়ে থাকি, গিয়ে দেখি উনি কি প্রোডাক্ট সেল করছে, কোন প্রোডাক্টটা উনি কিনছেন। গল্প করি, ভাই আপনি কি অনলাইন সেলার? হ্যাঁ আমি অনলাইন সেলার। ও আচ্ছা, কেমন যাচ্ছে এই প্রোডাক্টটা? আগে জিজ্ঞেস করে আপনি কে? ভাই আমার একটা আইটি কোম্পানি আছে। ডেফিনেটলি আইটি কোম্পানি আছে, কিন্তু আইটির আন্ডারে যে ই কমার্স আছে সেটা বলি না। ঠিক আছে? তখন বলি আমার একটা আইটি কোম্পানি আছে। ও আচ্ছা আচ্ছা, এখানে কি? না ভাই, যে এক ইয়ের সাথে আসছিলাম বা কোনো একটা কাজে আসছিলাম, এখানে কিছু গ্যাজেট দেখতে আসছিলাম। বা বলি ই কমার্স স্টার্ট করতে চাই। যখন বলি ভাই ই কমার্স স্টার্ট করতে চাই, আপনারা কিছু শিখান বা আপনি আমাকে একটু শেয়ার করেন, মানুষজন খুব খুশি হয় কিন্তু শেখায়। এটা কিন্তু খুব দারুণ একটা ব্যাপার। আপনি কোনো ব্যবসায়ীর কাছে গিয়ে তার প্রোডাক্ট সম্পর্কে জানতে চাবেন, সেটা দিবে না। কিন্তু আপনি যদি বলেন যে তার কাছ থেকে শিখবেন, সে কিন্তু আপনাকে শিখাবে, অনেক কিছু শেখাবে, অনেক তথ্য দিবে। আমার এই নামেই আছে লিঙ্কডইন, জাস্ট এই নামটা দিয়ে করেন, আমার ছবি দেয়া আছে। আহ সম্ভবত চুল একটু ছোট করা ছবি, দেখলে চিনতে পারবেন, সেম। সেই ছবিতে আমাকে পাঠিয়ে দেন। ঠিক আছে? তো আমরা কি করি, আমি হাঁটি, আমি দেখি, তখন দেখি যে তারা কি কিনছে, কোন প্রোডাক্টটা মার্কেটে চলছে বেশি, সেটা আমি চকবাজারে একদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা একটা 4-5 ঘন্টা সময় স্পেন্ড করলে আমি বুঝতে পারি যে কোন প্রোডাক্টটা এখন হাইপ চলছে। তো এটা হলো অভিজ্ঞতার ব্যাপার আছে কিছু, মানে চোখের বলে না যে মানে চোখ এক্সপার্ট হয়ে যায়, বুঝতে পারি আমরা কোনটার আছে। এটা সময় লাগবে। আমি যেমন 4 বছর ধরে করছি, 3 বছর ধরে করছি, তো আপনাদেরও হয়ে যাবে ইনশাল্লাহ। বাট টাইম স্পেন্ড করতে হবে, আলসেমি করলে হবে না, ব্যবসা মানে ধরা খাবেন। থ্যাংক ইউ। এনিথিং এলস? শুধু বকবক করেই গেলাম। থ্যাংক ইউ, আমি অ্যাকসেপ্ট করে নিব না। কারো কোনো প্রশ্ন আছে? এবং আমি আশ্চর্য হচ্ছি, 2 ঘন্টা ধরে এখনো আলহামদুলিল্লাহ 24 জন মানে ধৈর্য সহকারে, এক সময় তো আমাদের 47-48 জন ছিলেন, 24 জন এখনো আছেন ধৈর্য ধরে। তার মানে আপনাদের মধ্যে সেই ধৈর্য শক্তি আছে বা জানার আগ্রহ আছে। থ্যাংক ইউ সো মাচ। জি, কারো কোনো প্রশ্ন আছে? না হলে আহ আমি হ্যান্ড ওভার করবো আমাদের মডারেটরদের কাছে। জি ভাই, আমার মনে হয় আপাতত, আচ্ছা একজন হ্যান্ড রেজ করছে, তাজিম। জি, তাজিম।
জি জি ভাই, আমার লাস্ট একটা কোশ্চেন ছিল যে আপনি বললেন প্রথমে স্টার্টিং অবস্থা চায়না থেকে ইনপুট করে এভাবে ভালো হবে না, আমার লস হবে। ভাই, কি জন্য লস হবে এটা কারণটা, আর কিন্তু হচ্ছে মার্কেট বাংলাদেশ সম্পর্কে থেকে। আপনার ধারণা নেই, আপনি তো জানেন না যে বর্তমান মার্কেটে কি চলছে। আপনি কাস্টমার বা অডিয়েন্স, আপনার যারা আছে টার্গেট কাস্টমার, আপনি যদি ফেসবুকে বুস্টিং করে চালাতে চান, আপনার যে অ্যাড অ্যাকাউন্টটা আছে সেই অ্যাড অ্যাকাউন্টটাকে ম্যাচিউর করতে হবে, সেই অ্যাড অ্যাকাউন্টে ডলার খাওয়াতে হবে, সেই অ্যাড অ্যাকাউন্টকে সেই অ্যাড অ্যাকাউন্টে আপনার টাইম স্পেন্ড করতে হবে, সেই অ্যাড হ্যাঁ, অ্যাকাউন্ট নিয়ে আপনার কাজ করতে হবে, কিন্তু ভাই সময় আমি দিতে হবে। যদি শুরু করতে চাই, বাংলাদেশ থেকে যদি কোনো প্রোডাক্ট কিনে ওটা দিয়ে শুরু করতে চাই, তো বাংলাদেশ থেকে তো ওইখানে আরো কম দামে প্রোডাক্ট পাচ্ছি আমি। বাংলাদেশে তো আরো বেশি দাম, মানে ওইখান থেকে আরো বেশি দাম কিনতে হবে। হ্যাঁ, বাংলাদেশ থেকে বেশি দাম। আমি আপনাকে বলি, আমি ভাবলাম যে আমার ছোট ভাইয়ের জন্য একটা ওয়াচ কিনবো, স্মার্ট ওয়াচ। ওখানে মার্কেটে হ্যাঁ, ঘুরতে ঘুরতে আমার মাথা খারাপ হয়ে গেল। আর পরে মনে হলো বাংলাদেশ থেকে স্মার্ট ওয়াচ কিনলে আমার জন্য ভালো ছিল। হ্যাঁ, পরে রিমেক্সের শোরুম থেকে কিনেছি। বাংলাদেশে তো রিমেক্সের শোরুম নাই। রিমেক্সের তাদের নিজস্ব শোরুম থেকে কিনেছি, চায়না থেকে, শেনজেন থেকে। তো ওখানে ঘুরতে ঘুরতে হুম। গিয়ে আমার মাথা খারাপ অবস্থা। একই ঘড়ি দেখতে সেম, প্যাকেট সেম, একখানে বলে মানে এক জায়গায় বলে আপনার 95 RMB, আরেক জায়গায় বলে 170 RMB। মানে বাংলাদেশি টাকায় যদি আচ্ছা, 95 RMB কে আপনি কনভার্ট করেন 18 টাকা দিয়ে, আর ওই 170 RMB কে 18 টাকা দিয়ে কনভার্ট করেন, দেখেন কত আসে, ডিফারেন্স কতটুকু হয়। আরে কি বলে, ঘড়ি তো দেখতে সেম। না, এটা এ, ওটা বি, এটা ফার্স্ট গ্রেড, ওটা সেকেন্ড গ্রেড। হ্যাঁ, বেলটা দেখে বা দেখে একটু প্রিমিয়াম লাগছে, দ্যাটস ইট, আর কিছুই না। কিন্তু প্রাইস অলমোস্ট ডাবল। ঠিক আছে, সো চায়না থেকে যখন প্রোডাক্ট আনবেন, আপনি কত বাল্কে নিয়ে আসবেন, কতটুকু কোয়ান্টিটি নিয়ে আসবেন। আরেকটা এক্সাম্পল দিই, এই যে ক্যান্টন থেকে, ক্যান্টন ফেয়ারে ছিলাম, ক্যান্টন ফেয়ারের শেষ দিনে কিছু খেলনা, আমি যেহেতু বাচ্চাদের আইটেম নিয়ে কাজ করছি, কিছু খেলনা কিনেছি। খেলনার দাম জানেন কত? আমি কত ধরেন প্রায় 200 পিস খেলনা কিনেছি আলহামদুলিল্লাহ। 200 পিস খেলনার দাম কত বলেন তো? গ্যাস করেন, কেউ বলেন আমি কত দিয়ে কিনেছি 200 পিস খেলনা। বাংলাদেশি টাকায় 20,000 টাকা। বাংলাদেশি টাকায় 5,400 টাকা দিয়ে কিনেছি 200 পিস খেলনা। ঠিক আছে, সেটা শিপমেন্ট কস্ট কত? আমি ঢাকায় নিয়ে আসতেছি, এই যে বললাম না যে আমার একটা ছোট ভাই আছে যে এই ঢাকায় নিয়ে আসবে, আমার শিপমেন্ট করে দিবে। ওই ছোট ভাইয়ের ওই যে ইয়েতে, এয়ারপোর্ট কার্গোতে তার 75 লাখ টাকার ইয়ে পড়েছে, জিনিসপত্র পড়েছে। শিপমেন্ট কস্ট কত আসতেছে জানেন? কত? 65,000 টাকা। 65,000। ও মাই গড। আপনি আনবেন চায়না থেকে প্রোডাক্ট, 5,400 টাকার প্রোডাক্ট 65,000 টাকা দিয়ে ঢাকায় আমি শিপমেন্ট করছি। হ্যাঁ, এখানে আরেকটা কথা হচ্ছে ভাই, চায়না থেকে আনতে হলে প্রথমে মানে হালকা যে প্রোডাক্ট গুলো আছে ওইগুলো আনলে হয়তো বা কিছুটা কস্ট কম যায়। শোনেন, চায়না যাবেন, আমি এইবার আমি লাইফে ফার্স্ট টাইম চায়না গিয়েছি। আমি 3 বছর দেশে ব্যবসা করার পরে চায়না গিয়েছি প্রোডাক্ট কিনতে। হ্যাঁ, জানেন, এই গত সপ্তাহে এই 2 তারিখে আমি লাইফে প্রথম চায়না গিয়েছি, অথচ 3 বছর ধরে আমি ব্যবসা করছি। আচ্ছা স্যার, আমার এই মনে হচ্ছে প্রোডাক্ট, চায়না থেকে। হ্যাঁ, এটা যদি কোনো থার্ড পার্টি কোনো অ্যাপস দিয়ে যদি আনা হয়তো বাংলাদেশে, তাহলে কি স্যার কস্ট কম হতো না? না, সিমিলার কস্টই থাকে। আমি চায়নায় গিয়ে প্রোডাক্ট নেওয়ার দরকার নাই। আমি আলী থেকে অনেক প্রোডাক্ট নিয়েছি আমার ভিসা সেল করার জন্য। আলী এক্সপ্রেস থেকে পালকে সাপ্লাইয়ের সাথে নেগোসিয়েশন করে, আপনার আলিবাবা থেকেও নেগোসিয়েশন করে আমি অনেক প্রোডাক্ট এনেছি। ওই যে শিপমেন্ট কোম্পানি গুলো আছে, এই স্কাই বাই, তারপরে ওই যে কি জানি নাম, সারাবির.com এর, ওর নামটা ভুলে গেছি, ওর কোম্পানির নামটা ভুলে গেছি। তারপরে ওই যে মুভ অন আছে, এই আরো আছে এরকম ছোট ছোট কোম্পানি আছে অনেকেই। স্কাই বাই সবচেয়ে বড়, সবচেয়ে পুরনো। মুভ অনও যথেষ্ট বড়। তো এই এদের মাধ্যমে প্রোডাক্ট আপনি আনাইতে পারেন, কোনো সমস্যা নেই, নিঃসন্দেহে আনাইতে পারেন। যদি বড় কোনো ক্ষতির, যদি জাহাজ ডুবে না যায় আর প্লেন ক্র্যাশ না হয়, আর এরকম যদি 12,000 কোটি টাকার এরকম আবার আগুন না লাগে, তাহলে ইনশাল্লাহ আপনার প্রোডাক্টের কোনো লস হবে না, আনাইতে পারেন তাদের মাধ্যমে। জি ভাই, আমি এটা কথা বলছিলাম থার্ড পার্টি কোনো অ্যাপস বা। ওটা তো সরাসরি নিয়ে আসতে পারেন, কিন্তু ওটা তো আপনি আহ, তখনই, ওই যে বললাম আপনার এয়ার শিপমেন্টের কস্ট অনেক বেশি, আপনি শিপমেন্ট কস্ট অনেক হাই। ইলেকট্রনিক্স, এটা তো শুধু হালকার আচ্ছা, উপরে আসে না, এটা আসে আপনার আপনার ভেতরে এই প্রোডাক্টের ভেতরে ব্যাটারি আছে কিনা, ইলেকট্রনিক ডিভাইস কিনা, এটা অনেক কিছুর উপর ডিপেন্ড করে, এটার মধ্যে কোনো লিকুইড জিনিস আছে কিনা।
জি জি নিয়াজ আহমেদ কি বলছেন? আমরা যেহেতু আপনার স্টুডেন্ট সেই হিসেবে আপনার পেজ থেকে অর্ডারের জন্য একটা আচ্ছা আপনি কোন ভাইয়ের নাম দিলে বা নাম্বার দিলে তো অফিস থেকে চিনবে না। আর আমি ম্যাক্সিমাম টাইমই এখন এই এডুকেশনে বা ট্রেনিং এ স্পেন্ড করছি, চেষ্টা করছি বাংলাদেশে মানে দক্ষ উদ্যোক্তা তৈরি করার। তাহলে আমার 1 ঘন্টার সেশন, আমি 1 ঘন্টা সেই 10টার সময় চলে যেতাম, এই 11টা পর্যন্ত বসে আছি আপনাদের জন্য, যাতে আপনারা কিছু থ্যাংক ইউ শিখেন, ভাইয়া, আপনারা বেনিফিটেড হন। আপনি আসলে অনেক ভালো মনে ভাইয়া মানুষ ভাইয়া। না না, এগুলো এগুলো বলতে হয় না। প্রোমো কোড দিয়ে দিব। হুম, প্রোমো কোড দিয়ে দিব। প্রোমো কোড দিতে আচ্ছা আপনি ইয়ে করেন, যখন অর্ডার প্লেস করবেন তখন এই যে অর্ডার প্লেস করার পর নামের পাশে আইসিটি অলিম্পিয়াড লিখে দিয়ে, ওটা ওই যখন অর্ডার করবেন তখন নামের পাশে লিখে দিন, আমি ওটা বলে দিব না, আলাদাভাবে প্রোমো কোড দিচ্ছি না, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ। সো আর কি কারো কোনো কোয়েশ্চেন আছে? আই গেস নেই। থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আপনি আসলে সত্যি অনেক এফোর্ট দিয়ে ক্লাসটা নিয়েছেন, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফ্রম আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ যে আপনি একটা প্রোমো অফার করেছেন সবাইকে। সো আশা করছি আমাদের পার্টিসিপেন্টরা যথেষ্ট বেনিফিটেড হয়েছে এই ক্লাসটা থেকে। এন্ড ভাইয়া তো অলরেডি ভাইয়ের সাথে কানেক্টেড হওয়ার অল ওয়েজ গুলো দিয়ে দিয়েছে, এন্ড আমরাও আমাদের এন্ড থেকে আপনাদের যদি কখনো ভাইয়াদের সাথে যোগাযোগ করতে হয় আমরাও চেষ্টা করবো আপনাদেরকে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ ভাইয়া, আসলে আপনাকে যত বলবো ততই কম, আপনি আসলে না না ভাই, ওরকম অনেকক্ষণ কিছু না। ধরে কন্টিনিউয়াসলি সেই 7:30 থেকে শুরু করেছেন এন্ড এখন পর্যন্ত ক্লাস কন্টিনিউ করছেন, আপনাকে না, অসংখ্য আগের ধন্যবাদ সেশনটাও ভাইয়া। 1.5 ঘন্টা হয়েছে, কিন্তু এই সেশন ছিল দেখে ওই সেশনের আসলে পলিটেকনিকের তো এটা এই সেশনটা আমি একদম শুরুতেই বলেছিলাম এটা এটা অনেক ম্যাচিওর হবে, এদের চিন্তা ভাবনা অনেক ম্যাচিওর হবে, খুব স্বাভাবিক। তো সেই হিসেব করে আমি আসলে 2 ঘন্টা ওনাদের জন্য কম হয়ে যায়। এবং আমি 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 শিওর যে এখানে যারা আছেন এখনো, যে 17-18 জন আছেন, তাদের এখনো মনে প্রচুর প্রশ্ন এই ব্যবসা নিয়ে। তো এই জন্যই বলেছি যে লিঙ্কডইনে কানেক্টেড থাকেন, আমাকে ওখানে মেসেজ করে দিবেন, ডেফিনেটলি আমি আনসার দিব ইনশাল্লাহ। এবং অন্য কোনোভাবে যদি আপনাদেরকে হেল্প করতে পারি সেটাও আপনারা বলবেন, যদি প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে কোনোভাবে হেল্প করতে পারি ডেফিনেটলি জানাবেন। অডিয়েন্স ভালো ছিল বলে সেশন এত লম্বা হয়েছে, নইলে সেই 10টার সময় চলে যেতাম আমি। থ্যাংক ইউ ধন্যবাদ ভাই, ভাইয়া, আপনি যে অসংখ্য এতক্ষণ ধন্যবাদ আমাদের আপনাকে। সময় দিয়েছেন ভাই, এটা আসলেই কৃতজ্ঞতা। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই, কিপ কানেক্টেড। আর এই তো, আল্লাহ হাফিজ।